ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। আমি আজলা ভোরে উঠিয়াছি, বকুলের ঘ্রাণ, বকুলের সৌন্দর্য কেবল আমার জন্যই বরাদ্দ। সূর্যের নরম রোশনি জানালার পর্দা ভেদ করে ফ্লোরে লুটেপুটি খাচ্ছে। এই নরম রোদ গায়ে পড়লে চামড়া ঝলসে যায় না, বরং সময়টা শীতকাল হলে আরাম লাগে। তবে এখন শীত নয়। মেজরের রুমে এক ফালি রোদ উকি মেরে আছে। একটু রোদের ঝলক ইসমার গালে এসে পড়ল। এখন সকাল 7টা বাজে। ইসমার চুলগুলো সব বালিশের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। ওসামা খন্দকারের চক্ষু মন শীতল হয়ে এলো প্রিয়তমার সকালের স্নিগ্ধ মুখখানি পরিদর্শন করে। এত সুন্দর লাগে কেন এই চেহারা? মেজরের এক হাতের বাহুতে মাথা রেখে শুয়ে আছে তার প্রাণপ্রিয়া। ডান হাত দিয়ে স্বামীর গেঞ্জির এক অংশ আঁকড়ে ধরে আছে। ইস্মা জানেই না একজোড়া চোখ তার ঘুমন্ত মুখ দেখে যাচ্ছে তৃপ্তি নিয়ে। সেই চোখে ইসমার জন্য গভীর মায়া না বলা ভালোবাসা আর আত্মবিশ্বাসের কেন্দ্র। ফোনের আওয়াজে পিটপিট করে চোখ মেলে তাকালো ইসমা। মেজর ওসামা হাত বাড়িয়ে ফোন হাতে নিয়ে রিসিভ করলো। জিয়াফত আলী, সকাল সকাল কেন বিরক্ত করছো? কতবার বললাম লিয়াকত আলী বলবে, জিরাফত আলী বললে কেন? মানুষ মারা যাওয়ার 4 দিন পর বা 40 দিন পর যেই আয়োজন করে, ওইটাকে মানুষজন জিয়াফত বলে। কিন্তু মূলত শব্দটা জিয়াফত। তোমার মৃত্যুর পর আমি নিজের চোখে তোমার জিয়াফত দেখব, তাই জিয়াফত বলি। বোঝাতে পারলাম? এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলো? স্ত্রীর সাথেও এভাবে কথা বলো? স্ত্রীর সাথে কিভাবে কথা বলি এইসব শুনতে সকাল সকাল খ্যান খ্যান শুরু করছেন? একবার তুমি বলো আর একবার আপনি বলো। তোমার কথা এমন কেন মেজর? কল কাটেন, আজকে চলে যাব। বিরক্ত করবেন না, একটা সেকেন্ডও গুরুত্বপূর্ণ। কল কেটে ফোন যথাযথ জায়গায় রেখে ঝট করে দাঁড়িয়ে গেল। ফিরে আসলো বারান্দা থেকে গামছা নিয়ে। শুকনা গামছা দিয়ে ইসমার চুলের আগা ভালো করে মুছে দিল। চুলের আগায় পানি জমে থাকে কেন? জানি না, সবসময় চুলের আগায় পানি জমে থাকে, অথচ চুলের গোড়া শুকিয়ে যায়। ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে আধ ভেজা চুল আঁচড়ে দিল যত্ন করে। তুলি আর টুসির চুল আশ্রে দিতাম মাঝে মধ্যে। ওরা চুল কাকের বাসার মতো করে রাখতো। মা শুধু রাগারাগি করতো ওদের চুল দেখে। তাই আমি অথবা খালামণি বা আপু চিরুনি করে দিতাম। আমার মনে আছে, একবার মা টুসিকে মারতে নিচ্ছিল চুলের বেহাল দশা দেখে। পরে বাবা তেল দিয়েছে, টুসির মাথার চারপাশে তেল চুপচুপ হয়ে গড়িয়ে পড়েছে। কথা বলতে বলতে চুলগুলো আঁচড়ানো শেষ। তারপর গেঞ্জি পাল্টিয়ে গায়ে পোলো টি শার্ট জড়িয়ে বের হয়ে গিয়েও ফিরে তাকালো। আমি বাইরে যাচ্ছি, তোমার কিছু লাগবে? না না, কিচ্ছু লাগবে না, নাস্তা করে যান। হ্যাঁ, নাস্তা করে গেলেই ভালো হবে, আসতে দেরি হতে পারে। আর তোমাকে এমন দেখাচ্ছে কেন খাতুন? ইসমা আমতা আমতা করে বলল। আমার উঠতে দেরি হয়ে গেছে। যদি সবাই অন্যরকম কিছু মনে করে, বাড়ির বউ তো তাড়াতাড়ি উঠতে হয়। দেয়ালে হেলান দিয়ে ওসামা খন্দকার দাঁড়িয়ে মৃদু হাসি ঝুলিয়ে বলল। তুমি এই বাড়ির বউ, এটাই সবচেয়ে বড় পরিচয়। ছেলের বউরা কাজের জন্য শুধু আসে। আমার মা আর খালামণি এমন কিছুই মনে করে না। আমার সাথে চলো, দেখবে তোমাকে প্লেটে নাস্তা বেড়ে দিয়েছে। আচ্ছা, লিয়াকত আলীকে? আমার বন্ধুর বাবা। শত্রু মিত্র এই দুয়ের মাঝে সম্পর্কতার সাথে আমার একজন আরেকজনকে টক্কর দিতে পারি, তবে সরাসরি ফাইট করতে পারি না। আস্তে আস্তে সব জেনে যাবে। ছোট মাথায় এত চাপ না দিয়ে মাথায় একটু ভেবো।
আপনাকে একটু কেন ভাববো? তাহলে কি বেশি বেশি ভাববে? আমি তো চাই তুমি বেশি বেশি ভাবো। আমাকে ভাবতে গিয়ে আমার অনুপস্থিতির শোকে কাঁদলেও আমি খুশি হব। মন বলবে, আহারে, আমার খাতুন আমার জন্য কাঁদছে। এটা যেমন ব্যথা তেমন শান্তিও বটে। তুমি আমার জন্য কাঁদবে ভাবতেও কেমন আনন্দ লাগছে গো। ইসমা গোল গোল চোখে তাকিয়ে আছে। কিছু বলতে দিবে তার আগে মেজর বলে উঠল, আমার বিরহে কাঁদবে না, একটুও কাঁদবে না। ইসমা হ্যাঁ বা না কিছু বলার আগেই মালিহা খানম এসে বললেন, আসমান, তোরা খাবি না বাবা? ইসমা তাড়াতাড়ি খেতে আয়। তোর কি ক্ষুধা লাগে না মেয়ে? মালিহা খানম মানজিয়া খানম তারা দুজন ইসমাকে তুই করে বলে, মেয়ের মতো স্নেহ করে, যেন ইসমা ছেলের বউ নয় বরং তুলি টুসি আর তামান্নার মতো এই বাড়ির মেয়ে। ব্ল্যাক ডায়মন্ডের কথা অনুযায়ী ঠিক তাই হলো। মানজিয়া খানম ইসমার প্লেটে পরোটা উঠিয়ে দিচ্ছে, আর ইসমার শাশুড়ি ডিম পোচ দিয়েছে। সবজি দিল ইসমার শ্বশুর। মোবারক খন্দকার ৩২ বাটি দাঁত বের করে বললেন, ইসমা, তোমার কাছে কোনো বই হবে? যে কোনো বই, ভালো উপন্যাস হলেই হবে। সবার নাক মুখ কুচকাতে এই কথাই যথেষ্ট ছিল। মোবারক খন্দকার বই পড়ুয়া লোক, বইয়ের পোকা তিনি, যার তার কাছে থেকে বই চেয়ে বসে। ওসামা পরোটা চিবোতে চিবোতে বলল, বুক সেলফ খালি করেছো 2 বছর হয়েছে। এরপর থেকে কতবার কার কাছে বই খয়রাতি করেছো কাকু? মানজিয়া খানম তাতে দাঁত চেপে বললেন। হিসাব নেই। সদর দরজায় তামান্নার 4 সন্তান উপস্থিত, সাথে ইসমার মা রয়েছে। এলিসা এনিফা কালো মামা বলে ঝাঁপিয়ে পড়ল। তারা জানে মামা আজ চলে যাবে। তামান্না ভারী গলায় বলল, তোমরা এখন থেকে কালো মামা বলবে না, শুধু মামা বলবে। আগে ছোট ছিলে, শুনতে ভালো লেগেছে। এখন বড় হচ্ছ, শুনতেও খারাপ লাগে, বলতেও খারাপ। দুজন মাথা নাড়িয়ে বলল। আর কালো মামা বলবো না। ইসমার মা যেন ক্ষণে ক্ষণে অবাক হয় এখানে ইসমার অবস্থান দেখে। শ্বশুর, চাচা শ্বশুর, স্বামী, ননদ সবার সাথে কোনো জড়তা ছাড়া নাস্তা করে যাচ্ছে। রাহাতের বাড়ির পরিবেশ ছিল ভিন্ন রকম। রাহাতের মা জরিনা তো শুধু শুধু খিটমিট করত। তামান্না চলে গেছে হসপিটালে। তাহিয়া খাতুন মন ভরে মেয়ের সুখ দেখছে। ইসমার শাশুড়ি ডেকে বলল, বেয়ান, আজকেও তামান্নার বাসায় রান্না করেছেন? না আপা, আমি শুধু দাঁড়িয়ে খুন্তি নাড়িয়েছি। তামান্না সব কেটে কুটে দিয়েছে। আরিফ আমার রান্না পছন্দ করে। সকালে নাস্তা করে ওসামা বের হয়ে গেছে। ইসমা শাশুড়িদের সাথে দুপুরের রান্নায় হাত লাগিয়েছে। মেজর বাড়ি ফিরল 2-2.5 ঘন্টা পরে। নিজের রুমে যেতে যেতে ইসমাকে চোখের ইশারায় রুমে যেতে বুঝিয়েছে। হাতের কাজ রেখে গুটি গুটি পায়ে ইসমা রুমে গেল। মেজর যেন এই অপেক্ষাতেই ছিল। দরজা চাপিয়ে আগলে নিল বোকাশোকা মেয়েটাকে। ইসমা হুটহাট লজ্জায় পড়ে যায়। নিম্ন আওয়াজে দুজনের কথা হলো। মেজর জিজ্ঞেস করেছে আর ইসমা নতমুখে হ্যাঁ বা না করে গেছে। প্রফুল্ল চিত্তে বধূকে বুকে জড়িয়ে রাখলো কিছুক্ষণ। মেজর কি থেকে কি করে সে নিজেই জানে না। এটা কি প্রেম? এটা কি প্রেমের মোহনা? এটা কি ইসমা খাতুন? আমার হৃদয়ের বাসভবনে তৈরি হচ্ছে স্বচ্ছ সফেদ শুভ্র মেঘমালা। সেই মেঘমালায় তোমার নাম। মেঘে মেঘে ভেসে বেড়ায় এক কোমল চেহারা। এই মায়াময় চাহনি, বোকা বোকা কথায় আমি গভীরভাবে আটকে গেছি এবং শান্তি পাচ্ছি। এই নতুনত্বকে কি খাতুন, এই মিসেস ইসমা খাতুন, এটাকে প্রেম বলে, তাই না? আমি ব্যাখ্যা করে সফল হয়েছি। বলো না, মনে হচ্ছে দুরন্ত কিশোর মনে ছুটন্ত প্রেম নিয়ে তোমার কাছে এসেছি। এই চোখের পাপড়ি নেড়ে যখন চোখ মেলে তাকাও, তখন মনে হয় বসন্তের দৌড় খুলেছে আমার বিচ্ছিন্ন শক্ত ভূমিতে। ধীরে ধীরে আমি তোমার মায়ায়, অনুভূতির জালে ফেসে গেছি। তোমার পবিত্রতার চোরাবালিতে হারিয়ে গেছি। কোনো জাদু করনি, তবে জাদু আছে তোমার চালচলনে, তোমার কথায়, তোমার হাসিতে। জাদু আছে তোমার ঘুমন্ত মুখে। এমন কেন করলে ইসমা খাতুন? কেন করলে? আমি থাকবো কি করে? কষ্ট হবে তো, ভীষণ কষ্ট হবে। ইসমা নিরুত্তর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে।
বোকা বোকা চোখে চেয়ে আছে। এই যে জনাব, মেজর কত প্রশ্ন করলো, বোকা মেয়েটা কিছুই বলতে পারল না। কিয়ৎক্ষণ পর ইসমা আবেগী হয়ে উঠল। চোখ জোড়া বর্ষার জলের ন্যায় থই থই করে টলতে লাগলো। দুই আঁখি থেকে দুই ফোঁটা নোনতা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। কাঁদছো কেন আমার পাখি? কান্নার মাঝেও ইসমা ভারী লজ্জা পেল। পাখি বলে ডেকেছে, তাও কত মধুর স্বরে। এই মেজর একবার আবেগী বানিয়ে দেয়, একবার লাজুক বানিয়ে দেয়। মেজর এক ভয়ার্ত ঢোক গিলল। তার বধুয়া ক্রন্দনরত অবস্থায় লাজ নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে বিরহ জল, অথচ গালে লাজুক আভা, আবার ঠোঁটে বেঁকে যাওয়া লাজুক হাসি। আমি যাওয়ার সময় এভাবে হাসবে না, দহন বেড়ে যায়। আমি তোমার পাশে থাকলে যত খুশি তত হাসবে। হঠাৎ রাহাতের কথা মনে হয়ে গেল ওসামা খন্দকারের। রাহাত এই অমায়িক নারীকে কষ্ট দিল কি করে? এমন স্ত্রী হলে তো খেয়ে না খেয়েও দিনরাত পার করা যায়। কিন্তু রাহাত অধৈর্য হয়ে কি নিষ্ঠুর হয়ে ইসমাকে সতীন উপহার দিল। রাহাতের নাম চিন্তা ভাবনা মাথা থেকে বের করে ওসামা খন্দকার পাশের ব্যাগ থেকে টাওয়াল আর হেয়ার ড্রায়ার বের করলো। হেয়ার ড্রায়ার কিভাবে ব্যবহার করে শিখিয়ে দিল। গামছা দিয়েই তো চুল মুছে ফেলি, টাওয়ালের দরকার ছিল না তো। দরকার আছে। আমি গামছা দিয়েই কাজ চালিয়ে মাথা মুছি, কোমরে বাঁধি। তোমার বিষয় ভিন্ন। এখন থেকে গোসলের পর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নেবে। তুলি বা টুসিকে বললেও করে দিবে। তোমার জন্য কিছু এনেছি। বড়বাজারি ব্যাগ থেকে মিস্টার ওসামা বের করলো একটা মাঝারি অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামের ভেতরে একদম ছোট্ট একটা কচ্ছপ, ছোট্ট একটা কাঠ দেওয়া। কচ্ছপটা ওই কাঠের ওপর কুটি কুটি করে হেঁটে পানির ওপর বসে থাকে। ছোট্ট কিউট পিচ্চি সাইজের একটা কচ্ছপ। ইসমা কথা বলতেও ভুলে গেছে। একবার সামনের দিকে তাকায়, আরেকবার কিউটি বিউটি কচ্ছপটার দিকে তাকায়। ইসমার মুখের দিকে তাকিয়ে মেজর ওসামা খন্দকার যেন ভুলেই গেছে তার সামনে থাকা এই মেয়েটি একসময় যাতনায় মোড়ানো ছিল। মেজরের মন বাগানের সদ্যকলি ফোটা পুষ্পে শিশির বিন্দু কণা ঝলমল করছে ইসমার গোল গোল চোখের আজব ভঙ্গি দেখে। এই যে ইসমা ধীরে ধীরে হাসি প্রসারিত করলো, তা যেন মেজরের বাগিচায় কলিগুলো আরও ফুটন্ত হয়ে উঠল। ধ্যান ভাঙল ইসমার কথায়, মুখে হাত দিয়ে অতীব আশ্চর্য হয়ে বলছে, এর আগে আমি কচ্ছপ দেখেছি, নদীর ধারে জেলেদের জালে আটকা পড়েছিল। ওইটা বড় ছিল, আমার কাছে ভালো লাগেনি। কিন্তু পিচ্চি কচ্ছপটা এত সুন্দর কেন? এইগুলো হলো তোমার কচ্ছপের খাবার। 3 বেলা খাওয়াবে। 2 প্যাকেট কচ্ছপের খাবার এনেছি। আমি ফিরতে ফিরতে এতেই হয়ে যাবে। আর যদি আমার বাড়ি ফিরতে দেরি হয়, তবে বাবা বা কাকু যে কেউ এনে দিবে। একরামের কোচিং সেন্টারের পাশেই এইসব জিনিসপত্র পাওয়া, ওকে বললেও এনে দিবে। আমি একটু ওকে ধরি। আহ্লাদি কিশোরীর মতো কথাখানা বলল ইসমা। মেজরে যেন হাসি পাচ্ছে বইয়ের এক এক সময় এক এক রূপ দেখে। একবার বোকার মতো তাকিয়ে থাকে, একবার কাঁদে, একবার ঠোঁট উল্টে অনুরোধ করে কচ্ছপটাকে ধরবে। বড্ড ভালো লাগছে ওসামার কাছে স্ত্রীর এই হরেক রকম কাণ্ড। রোদে ঘামে ক্লান্ত দেহ টেনে রাহাত ঘরে ফিরেছে। গোডাউনে কর্মচারীর আজ আসেনি, তাই তাকে পরিশ্রম করতে হয়েছে। গলা শুকিয়ে চৌচির, কলের পানি গলা ভিজলেও আত্মা শীতল হচ্ছে না। গায়ের ঘরমাত্র শার্ট খুলে বেলগাছে লাগানো রশিতে ঝুলিয়ে সুমির উদ্দেশ্যে বলল, 1 গ্লাস শরবত বানিয়ে দিতে। রাহাত উদাম গায়ে বেলগাছের নিচে বসেই রইল। শরবত তো দূরে, শরবতের নাম গন্ধও নেই। অধৈর্য হয়ে ঘরের ভিতরে গিয়ে দেখে সুমি টিভির ভিতরে ঢুকে আছে। টিভিতে যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে মনে হয় সুমি হারিয়ে গেছে। ঘর সংসারের খবর নেই। রায়হান বালিশ ছাড়া খাটে বাঁকা হয়ে শুয়ে আছে। রাহাতের ইচ্ছা করলো একটা লাঠি নিয়ে প্রথমে টিভি ভাঙতে, তারপর সুমির মাথা ফাটাতে। রায়হানকে বালিশে ঠিক করে শুয়ে দিয়ে আবার বাইরে চলে গেল। বেলগাছের নিচে পাটিতে ধাপ করে বসে পড়ল। জরিনা শরবত এনে সামনে রেখেছে। জরিনার মুখে অসহায়ের ছাপ। রাহাত টিনের ঘরের দিকে দৃষ্টি দিতেই বুকের ভেতর তীব্র যন্ত্রণা হানা দিল টর্নেডোর গতিতে। এই টিনের ঘরে ইসমা একা একা থাকতো। কোনোদিন রাহাতকে এক রাত থাকতে বলেনি, কোনোদিন রাহাতকে একটা বিকাল সময় দিতে বলেনি, কোনো অধিকার দেখায়নি।
মৌলির মুখে কাজ করে নিজের মতো থাকতো। সে সুমি আর রায়হানকে নিয়ে এমন সুখের মাঝেই ছিল, যার কারণে প্রথম নারীর অবহেলা তার চোখে ধরা দেয়নি। আজ রাহাতও অবহেলার পাত্র। রাহাতের সব কাজে সুমি অবহেলা দেখায়। রাহাতের বুক মুহূর্তে মুহূর্তে কামড় দিয়ে ওঠে। বেলগাছের ওপর একটি কাক কাকা করে যাচ্ছে সমান তালে। এই কাকও যেন রাহাতকে কটাক্ষ করছে। রাহাতের ভেতরকার জ্বলন শুধু বাড়ে, কমার বদলে। বিড়বিড় করে নিজ মনে বলে ফেলল, ইসমা, আমার ইসমা, ফিরবে আমার কাছে? ফিরে এসো না, একদম ভালো হয়ে যাব, আগের মতো হয়ে যাব, ফিরে এসো। আদতেও কি ইসমা ফিরবে? ইউনিফর্মের প্যান্ট পরে নর্মাল গেঞ্জি গায়ে দিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে মেজর ওসামা খন্দকার। ক্যাপটা ব্যাগে ঢুকিয়ে সবার দিকে ফিরে তাকালো। মালিহা খানম কেঁদে কেঁদে একসা, মানজিয়া খানম মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ওসামা আগে খালামনির কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসলো। মাকে সান্ত্বনা দিয়ে শাশুড়ির কাছে এসে বলল, মা, যেমন আমার মাথায় হাত রেখে দোয়া করে দেয়, আপনিও দিন। আপনিও তো আমার আর একজন মা। এই বলে মাথা নিচু করে ফেলল। তাহিয়া খাতুন মেয়ের জামাইয়ের মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। তার চোখেও অশ্রু টলমল করছে। এবার ওসামা খন্দকার বাড়িতে আসবে কয়েক মাস পর তা জানা নেই। 4 মাস বা 5 মাস পর যেদিনই আসে, সপ্তাহখানেক থেকে ইসমাকে সাথে নিয়ে যাবে। তামান্নার ফ্ল্যাটে গিয়ে বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। মনটা তখনও ঘুরে ফিরে খন্দকার বাড়ির দিকে ছুটছে। মনকে দমিয়ে রাখতে না পেরে প্রেয়সীকে আরেকবার দেখার লোভে নিজের রুমে চলে গেল ইসমা। বিরস মুখে গালে হাত দিয়ে বসে আছে। ওসামা খন্দকার নিচু হয়ে টপাটপ কতগুলো চুমু দিল তুলতুলে নরম গালে। আমি চলে যাচ্ছি, তাই মন খারাপ। হুম। মন খারাপ করে না, দোয়া করবে যেন ঠিকঠাক নিরাপদে আবার তোমার সামনে দাঁড়াতে পারি। খাতুন, আমার বকা ইসমা খাতুন, আমি যদি না ফিরি তবে আমার নাম বয়ে বেড়াবে সারা জীবন। মেজরের স্ত্রী হয়ে থাকবে। আমার নিথর গুলিবিদ্ধ মৃতদেহ ফিরে আসলেও তুমি আমার বাড়িতেই থাকবে জনম জনম। পুনরুত্থানের দিন তুমি আমার স্ত্রী হয়ে উঠবে, আর কারো নামের সাথে জড়াবে না। এসব কি বলছেন? ইসমা বাঁধ ভাঙা ঢেউয়ের মতো ঝরঝর করে কাঁদছে। মেজর চোখের পানি মুছে দিয়ে চৌড়া বক্ষে আগলে নিল ইসমা খাতুনকে। ইসমা 2 হাত দিয়ে আঁকড়ে ধরল স্বামীকে। একটা দৃঢ় বন্ধনে আবদ্ধ হলো দুজন। এই বন্ধনে আছে ভরসা, সাহস, ভালোবাসা, শক্তি আর প্রাপ্ত সম্মান। এদের মাঝে পূর্বের প্রথমে জনের কোনো অস্তিত্ব নেই। না রাহাত না অবনী, তাদের নামের একটি অক্ষরও আশেপাশে নেই। ইসমা এমন মাধুর্যপূর্ণ কথা ব্যবহার আর যত্ন পেয়ে মেজরের প্রতি গলে গলে পানি। ইসমা কেঁদে কুটে চোখ মুখ ফুলিয়ে শেষ। দুজন এভাবেই জড়িয়ে ধরে পার করে দিল অনেকটা সময়। রাহাত গোডাউনে বসে বসে ঝিমাচ্ছে। সারা রাত ঘুম হয়নি। সুমির সাথে ঝগড়া হয়েছে রাতের প্রথম প্রহরে। ভোর হতে না হতে রায়হানকে রেখে বাপের বাড়ি চলে গেছে রাহাতের দ্বিতীয় স্ত্রী। এই দ্বিতীয় জনের জন্য প্রথম জনকে আঘাত করেছে মনেও এবং শরীরে। আত্মা বের হয়ে যাওয়ার মতো কটু কথা শুনেছে ইসমা। এইসব কথা রাহাতের কানেও আসতো। রাহাত ছিল কেবলই নির্বাক আর নীরব শ্রোতা। রাহাতও মেনে নিয়েছিল বাচ্চা দানে অক্ষম মহিলারা এমন কথা শোনার যোগ্য। বন্ধা বাজা এসব কথাই তাদের বেলায় প্রযোজ্য। রাহাতের নির্ঘুম চোখ আর কাঁপা কাঁপা নিঃশ্বাস ইসমা ইসমা করে জপে গেছে। কিন্তু ইসমার নেই কোনো সাড়া। রাহাতের দিশেহারা অবস্থা। রাহাত ভেবে পায় না সুমি রায়হানকে রেখে গেল কি করে। কোনো মা তার ছোট অবোধ শিশুকে ছাড়া ভাত গেলে কিভাবে? সে ভোরে বাপের বাড়ি গেছে আর এখন বেলা বাজে 12টা। রাহাত তপ্তশ্বাস ফেলে চেয়ারে হেলান দিয়ে বসে রইল। ওসামা খন্দকারের খালাতো ভাই রাসেল আইসক্রিম খেতে খেতে গোডাউনের সামনে গিয়ে যেতে দেখে রাহাত ডাক দিল তৎক্ষণাৎ, রাসেল, এদিকে আসো। কি বলবেন? আমতা আমতা করে রাহাত বলল, তোমার খালাতো ভাইয়ের সাথে নাকি ইসমার বিয়ে হয়েছে? জানেনই তো, আবার জানতে চান কেন? ইসমার সাথে তোমার ভাইয়ের বিয়ের সম্বন্ধ কি মাজেদা চাচি নিয়ে গেছে? হ্যাঁ, আমার মা নিয়ে গেছে। আর কিছু বলবেন? তোমার ভাই নাকি মেজর? হ্যাঁ, আসমান ভাইয়া একজন সেনা সদস্য। আমি একটু কথা বলবো তোমার ভাইয়ের সাথে, ফোন নাম্বারটা দাও। রাসেল ফোন নম্বর দেওয়ার সাথে সাথে রাহাত কল লাগিয়ে দিল। রাসেল দাঁড়িয়ে আছে, দেখবে রাহাত কি বলে।
ক্রিং ক্রিং শব্দ হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। প্রায় 5 বার কল করার পর রাহাত হতাশ হয়ে মোবাইল পকেটে রেখে দিয়েছে। পকেটে রেখে দেওয়া মাত্রই রাহাতের মোবাইলে কল এসেছে। মেজর উসামা খন্দকার স্পিকিং। রাহাতের কণ্ঠ কেঁপে উঠল। কেমন এক রাশভারী ঠান্ডা গলার স্বর। থেমে থেমে রাহাত বলল, আমি রাহাত, আপনার খালা মাজেদার প্রতিবেশী। অপর পাশ থেকে মেজরের কথা ভেসে আসলো। আমার খালামনের প্রতিবেশী হওয়া ছাড়াও আপনার আর একটা পরিচয় আছে। রাহাত ভিজা জিব্বা দিয়ে শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি পরিচয়ের কথা বলছেন? মিস্টার রাহাত, আপনি সন্তানের উসিলায় দ্বিতীয় বিয়ে করেছেন। প্রথম স্ত্রীকে পশুর মতো মেরেছেন এবং তার ভরণ পোষণ ঠিকভাবে আদায় করেননি। আপনার সন্তানকে ধরতে দেননি, অথচ সন্তানের মলমূত্র থেকে শুরু করে ছোট গামছা পর্যন্ত ধুয়েছে সেই অবহেলিত নারী, যাকে দেখিয়ে দেখিয়ে নিত্যদিন দ্বিতীয় স্ত্রী নিয়ে রং তামাশা করেছেন। আপনার আরও পরিচয় আছে যা এখন আমি বলতে চাইছি না। তা বলুন, কি জন্য আমার শরণাপন্ন হয়েছেন? রাহাত কিছুই বলছে না, জবানে তালা লাগিয়ে ফোন চেপে দাঁড়িয়ে আছে। মিস্টার রাহাত, আপনি কিছু বলবেন নাকি আমি রেখে দেব? কিছুক্ষণ পর আমার মিটিং আছে। বুকে সাহস জুগিয়ে রাহাত বলতে লাগলো, ইসমাকে আপনি বিয়ে করে নিঃসন্তান থাকতে হবে। আপনি একজন শিক্ষিত হয়ে গ্রামের মেয়েকে বিয়ে করে ঠকে গেছেন। ইসমার গালও বড় স্পষ্ট আছে, তাই কোনো দিক দিয়েই ইসমার সাথে আপনার যায় না। তাই বলছিলাম আপনি ইসমার সাথে বিয়ে বিচ্ছেদ করে দেন, আমি পুনরায় ইসমাকে বিয়ে করব। ইসমা রাজি না হলে ইসমার পায়ে ধরে মাপ চাইব। আমার বিশ্বাস ইসমা আমাকে ক্ষমা করে দিবে। সুমিকে আজীবনের জন্য বিদায় করে দিব। রায়হানকে নিয়ে আমাদের সুখের সংসার হবে। ইসমাকে রায়হান মা ডাকবে। আগে আমি বলেছিলাম সুমির ঘরে বাচ্চা হলে ইসমাকে বড় মা ডাকবে। রায়হান এখনো কিছুই বুঝে না। রায়হান সুমিকে কিছুদিন গেলেই ভুলে যাবে। ইসমা। আরো কিছু বলতে নিচ্ছিল কিন্তু আর বলতে পারল না রাহাত। মেজর তাকে থামিয়ে দিয়েছে। রুক্ষ গলায় চিবিয়ে চিবিয়ে দাঁতে দাঁত চেপে মেজর বলল, এক লাইনে কয়বার ইসমা বলা হচ্ছে? ইসমা ইসমা করে আমার কানের রক্ত গরম করার মানে কি? কোন স্ক্রিপ্ট রাইটার থেকে মুখস্থ বলি শিখে পুরাতন রেকর্ডারের মতো প্রলাপ করছেন? আপনার অধীনে যেই ইসমা ছিল সে এখন আগের মতো নেই। সে এখন মেজর উসামা খন্দকারের ইসমা খাতুন। স্বর্ণের পাত্র যখন হাতে ছিল তখন ফেলে দিলেন। যখন তার অভাবে তার কদর অনুভব হলো তখন আবার তাকে তুলতে চাইছেন। সে কি এখনো আপনার জন্য পড়ে আছে নাকি? তাকে আমি তুলে নিয়েছি, আমার পক্ষে ঠকিয়েছি। আমার বুক চিরে ফেললেও তারে খুঁজে পাবে না। আমি বেঁচে থাকি বা মরে যাই, যাই হোক, ইসমা খাতুন সর্বদাই উসামা খন্দকারের বধূ হিসাবেই থাকবে। ইসমা খাতুন ৭২ বছর সাদা শাড়ি গায়ে দিয়ে বিধবা নারী হয়ে মৃত স্বামীর স্মৃতিচারণ করবে, তবুও সে আমার হয়ে থাকবে। আপনার সাহস দেখে অবাক হচ্ছি আমি। শুধু অবাক না, ভীষণ আশ্চর্য বটে। আমার কাছে প্রস্তাব রাখছেন আমার বউকে ছেড়ে দিতে, আর ছেড়ে দেওয়ার পর আপনি তাকে নিয়ে সুখে থাকবেন। হো আল্লাহ, আজ আমার হাসিও পাচ্ছে না। এই বছরের সেরা কৌতুক আপনি আমাকে ফ্রিতে শুনিয়ে দিলেন। তা মহাশয়, আপনার প্রিয়তমা সুমিকে বিদায় করবেন কেন? তাকে বুঝি ভালো লাগে না? ভালো থাকার জন্যই তো কত কেচ্ছা কাহিনী আপনি আর আপনার পরিবারের করে গেল যাত্রাপালার মতো। প্রচণ্ড রাগ উঠছে, প্রচণ্ড জেদ চেপে বসেছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে। যেই মেয়েটিকে আপনি আলাদা করে দিয়েছেন, আজ সেই মেয়েটিকে থেকে কাজের সূত্রে আলাদা হওয়ার কারণে আমার সময়, খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছুতেই বিরহ বাতাস বয়ে বেড়ায়। মিস্টার রাহাত কি হারিয়েছেন, কি ছুঁড়ে ফেলেছেন, এখন নিশ্চয় হাড়ে হাড়ে টের পাচ্ছেন। গালের দাগ, এই দাগের দোহাই দিয়ে আমার মন টলাতে চাইছেন? আরে মিয়া, এই দাগই তো আমার নজরে প্রথমই পড়েছে। আমার একটুও বিরক্ত লাগেনি, খারাপ লাগেনি। এই দাগটা আমার কাছে বিউটি স্পট মনে হয়। আমাদের ঘরে কোনো জানের জন্ম হোক না হোক তাতে কিচ্ছু যায় আসে না। আমি সমাজের নিন্দনীয়, অনাচার, অবাঞ্ছনীয় প্রেক্ষাপটের বিরুদ্ধে গিয়ে দেখিয়ে দিব একজন বন্ধা নারীকে দিয়েও সুখে থাকা যায়।
একজন নিঃসন্তান নারীও হতে পারে কোনো পুরুষের সুখের ঠিকানা। হ্যাঁ, এই ইসমা খাতুন হলো আমার জন্য এক আস্ত সুখের ভেলা। এই ভেলায় আরোহণকালে কেউ জলোচ্ছ্বাস তৈরি করতে আসলে তার নিঃশ্বাসে অজগরের থাবা বসিয়ে দিব। জমিনের উপর দাঁড়িয়ে আমি অহমিকা কথা বলতে চাই না। আমাকে বাধ্য করবেন না আপনার চোখে ভীতি সঞ্চয় করতে। আমি সবার জন্য ভালো নই। যারা ভালো আমি তাদের সাথে ভালো, আর যারা অসৎ আমি তাদের সাথে দূরত্ব বজায় রাখি মাইল মাইল। আপনার এখন ইচ্ছা করছে আগের স্ত্রীকে গ্রহণ করতে, আমারও কিন্তু কিছু ইচ্ছা করছে। শুনবেন কি ইচ্ছা করছে? ইচ্ছে করছে যেই হাত দিয়ে আমার বকা খাতুনের পিঠে কিল ঘুষি মেরেছেন, যেই আঙুলের আংটির ঘষার ফলে নরম গালের রক্ত ঝরিয়েছেন, সেই হাত পুরোটাই কেটে ফেলি। আর ওই আঙুল, যেই আঙুলে আংটি পরেন, ওই আঙ্গুল কেটে ছোট ছোট করে সিলেটের গজার মাছগুলোকে খেতে দেই। মানব মস্তিষ্কে কত সময় কত ইচ্ছায় তারা খাম্বার মতো দাঁড়াতে চায় সব, কিন্তু ইচ্ছাকে প্রশ্রয় দিতে নেই। তাই আপনাকে বলি, মাথায় ঢুকিয়ে রাখুন, আমি যেমন আপনার হাত আর আঙুল না কেটে বাড়াবাড়ির প্রশ্রয়টা দমিয়ে রেখেছি, আপনিও তেমন নিজের অহেতুক অসম্ভব ইচ্ছাগুলো দমিয়ে রেখে দিন। বারবার আমি চুপ থাকবো না। আপনার মতো মেরুদণ্ডহীন আমি নই। আলহামদুলিল্লাহ, আমার সৎ সাহস রয়েছে। আমার সাহসকে দুঃসাহস রূপে দেখতে নিশ্চয় আপনার ভালো লাগবে না? রাহাতের ভেতর বাহির দামামা বাজিয়ে ঘোষণা দিচ্ছে ইসমা ওসামা, এই দুইটা নাম, দুজনের নাম কাকতালীয়ভাবে কতখানি মিলে গেল। আজ রাহাতের হাবুডুবু অবস্থা। হায়রে, ইসমা তো এর চেয়ে আরো বেশি হাবুডুবু খেয়েছে পরিস্থিতি এবং নানাজনের নানা কথায়। প্রত্যেকে সুযোগ পেয়েছে শুধু রাহাতের কারণে। আসমান ভাই কি বললো আপনাকে? রাহাত নিশ্চুপ। রাসেল যেতে যেতে বলতে লাগলো, আমি দেখেছি ইসমা ভাবি কত কষ্ট করেছে। আমার মা মাঝে মাঝে ভাবিকে ভাত তরকারি দিয়ে সাহায্য করত, কোনো কথা ছাড়া ভাবি সেগুলো খেয়ে নিত। রাহাত, হায়রে রাহাত, এখন তার স্বার্থে টান পড়েছে। তার এখন সুখের স্বার্থ লাগবে, তাই ইসমাকে দরকার। অথচ ইসমার সুখে থাকা সে চিন্তাও করেনি। আকাশ গুরুম গুরুম ডাকছে, বৃষ্টি আসবে আসবে ভাব। তুলি টুসি দুজনে ইসমার রুমে এসে খাপটি মেরে বসলো। তাহিয়া খাতুন ঘুমিয়ে আছে, মানজিয়া খানম, মালিহা খানম তারাও ঘুমিয়ে আছে। এই সুযোগে দুই বোন এসেছে ভাবির সাথে বৃষ্টিতে ভিজতে। গগন জোরে কালো মেঘদের বিস্তর মেলা। কিছু কিছু মেঘ খণ্ড হয়ে পড়ে আছে ছড়াছড়ি হয়ে। টুপটুপ করে একটা সময় বৃষ্টি পড়তে লাগলো। একটু আগে ছিল পরিবেশটা ঠান্ডা হওয়ার পথে, আর এখন সোজা শীতল আর শীতল। ভাবি চলেন বৃষ্টিতে ভিজে। দুই বোনের চোখে মুখে চাপা উত্তেজনা। বৃষ্টিতে ভিজলে জ্বর কাশি বাঁধিয়ে ফেলে, তাই তাদেরকে কেউ ভিজতে দেয় না। আজ সবার ঘুমের সুযোগ নিয়ে বৃষ্টি বিলাসের লোভ জেগেছে। ননদ ভাবি মিলে চুপিসারে ছাদে চলে গেল। ছাদের ট্যাঙ্কির পিছনে গিয়ে তিনজন ভিজতে লাগলো। এখন সময় 3:30টার দিকে। ট্যাঙ্কের পিছনে একটু খালি জায়গা আছে। দেয়ালের ওই পারে একটা বড় গাছ, তাই আশেপাশের বিল্ডিং থেকে এই একতলা বাড়ির ছাদের এই নিরিবিলি অংশটা চোখে পড়ে না। বৃষ্টি ধীরে ধীরে বেড়ে চলেছে। হালকা বাতাসের সাথে বৃষ্টি বর্ষিত হতে লাগলো ধরণীতে। 2 দিন আগে ক্যাপ্টেন রিয়াদের স্ত্রী লামিয়া বেড়াতে এসেছে খন্দকার বাড়িতে। লামিয়াও ঘুমেছিল। ঘুম ভাঙে রিয়াদের কল পেয়ে। রিয়াদের সাথে কথা বলতে বলতে লামিয়া ছাদের দরজায় পা ফেলে। তুলিটুসি দুজন লামিয়াকে দেখে অসহায় চোখে তাকিয়ে আছে। চোখে চোখে বলছে, কাউকে বলো না আমরা যে বৃষ্টিতে ভিজছি। লামিয়া মাথা নাড়িয়ে বুঝালো বলবে না। ইসমা লামিয়াকে বলল, ভাবি আপনিও আসুন, সবাই ভিজি। আমি তো গোসল করে ফেলেছি। আমরাও গোসল করেছি, কিচ্ছু হবে না, আসুন তো। লামিয়া ভিজতে নিয়েও কি মনে করে আবার রিয়াদের সাথে ভিডিও কল দিল। লামিয়া তড়িঘড়ি করে বলল, আসমান ভাই কোথায়? কেন? আরে দরকার আছে। স্যার মাত্রই কটেজে এসেছে। ভাইয়াকে ফোনটা দাও। কেন, কি হয়েছে? আরে দেও তো, ইসমা হবে বৃষ্টিতে ভিজছে, তাই ভাইয়াকে দেখাবো। তোমরা মেয়েরা পারো। বলতে বলতে রিয়াদ নিজের ফোন ওসামা খন্দকারের হাতে ধরিয়ে দিল। লামিয়া ব্যাক ক্যামেরা তাক করেছে ইসমার দিকে। লামিয়ার ইশারায়
তুষি আর টুসি সরে গিয়েছে। মেজরের চোখে ধরা দিয়েছে তার খাতুনের অন্য এক রূপ। থই থই বৃষ্টির ফোঁটা নিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে ননদের সাথে কথা বলছে। মুখে প্রাণ বন্ধ হাসি লেগে আছে। ইসমা তো জানে না লামিয়া কি কি করে চলছে। ইসমা হাসছে, কথা বলছে, বৃষ্টির পানিতে মুখ উঁচু করে ধরছে। মেজরের হৃৎপিণ্ড ঠক ঠক করছে। ইচ্ছা করছে এই বৃষ্টি ধারায় নিজেও অর্ধাঙ্গিনীর সাথে ভিজে ভিজে দারুণ সময় উপভোগ করতে। লামিয়া ডাক দিয়ে ইসমার হাতে মোবাইল দিয়েছে। ইসমা চরম বিস্মিত অবাক নয়নে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। দৃষ্টি বিনিময় হলো দুজনের। একজনের চোখে অবাকের রেশ, আরেকজনের চোখ মুগ্ধতার রেশ। ভাবি এতক্ষণ আমাকে দেখিয়েছে, আমি ভেবেছি হয়তো দুষ্টুমি করে ভিডিও করছে, পরে ডিলিট করে দিবে। ইসমা ভিজা দুই আঙুলের সাহায্যে মোবাইল ধরে ছাদের দরজায় দাঁড়িয়ে আছে। বড় বড় বৃষ্টির ফোঁটা ইসমার মুখ জুড়ে দখল করে আছে। সামনের কিছু চুল ভেজা মুখে এঁকে বেঁকে ছড়িয়ে আছে। মেজরের দৃষ্টি স্থির, অনড়, স্থগিত। ইসমার চোখের বড় বড় পাপড়ি আর ভ্রুগুলো ভিজে চুপে চুপে। নাকের ডগা থেকে টুপ করে এক ফোঁটা পানি মোবাইলের স্ক্রিনে পড়ল। গালের কাটা দাগে ফোঁটা ফোঁটা বৃষ্টিকণা লেপ্টে আছে। একটুখানি হাসি দিয়ে ইসমা বলল, কি হয়েছে, এভাবে ঝিম মেরে আছেন কেন? আমার ঝিম মারা কি অস্বাভাবিক? তা নয় তো কি। বৃষ্টিকন্যা হয়ে আমার সামনে আসতে তোমার বিবেকে একটুও বাঁধেনি? তোমাকে বকা বলে? তুমি তো বকা না, তুমি হলে এক ধান্দাবাজ মেয়ে। ধান্দায় থাকো, আমাকে কিভাবে ঘায়েল করবে? আমার মাথা এলোমেলো বানিয়ে শান্তি হয়েছে এবার? ইনালিয়া, আমি ধান্দাবাজ? আমি ধান্দায় থাকি? আমার তো তাই মনে হয়। তুমি ঘুমিয়ে থাকো, কিন্তু ঠিক আমার চোখ খোলা থাক। ঘুমিয়ে ঘুমিয়ে আবার অন্যকে জ্বালিয়ে মারার পায়তারা করো। আমি তো শুধু দেখেই যাই, দেখতে দেখতে শান্তি মিলে। এখন কাছে থাকলে শান্তি পেতাম, কিন্তু কাছে তো নেই। আসার সময় বলেছিলাম এভাবে হাসবে না, কাছে থাকলে যত খুশি হাসবে। কিন্তু তুমি তো তুমি, তোমাকে আর কি বলবো, কিছুই বলার নাই। ইসমা ভাবুক হয়ে তাকিয়ে আছে। পরবর্তী উত্তরে কি বলবে বুঝতে পারছে না। শব্দ ভাণ্ডারে হাতড়িয়ে একটা শব্দ খুঁজে পেল না। আবার সেই বোকা বোকা দৃষ্টি মেলে ধরল, যা কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট মেজরের গোপন কক্ষে। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে গিয়েও বলতে পারল না। ভেজা মুখমণ্ডল উদ্ভ্রান্তের মতো শব্দ অন্বেষণকারিণী এক বৃষ্টিকন্যার প্রতি মেজর ওসামা খন্দকার আরেক দফা প্রেমে পড়ল। আরেকবার অন্যরকম সৌন্দর্য প্রকাশিত হলো হৃদয়ের মানসপটে। এই প্রেম যখন তখন উদিত হয় মেজরের মনের ক্যানভাসে। বোকা ইসমা এত কিছু জানে না। সে শুধু জানে তার স্বামী হলো একজন আদর্শবান এবং দায়িত্বশীল। এভাবে দুজনের চুপ থাকার মাঝে বৃষ্টি থেমে গিয়েছে। তুলিটুসি সামিয়া ছাদ পরিত্যাগ করে চলে গেছে। গলা পরিষ্কার করে ওসামা বলল, কাপড় চেঞ্জ করে ফেলো, সর্দি লাগতে পারে। খট করে ফোন কেটে গেল। ইসমা পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, জীবনে সঠিক মানুষ আসলে সব কিছুই রঙিন রঙিন লাগে। আল্লাহ আমার সামনের দিনগুলো যেন এভাবেই যায়। ওইদিকে মেজরের ঠোঁটে ঝুলে আছে কোমল হাসি। মেজরের মুখে এমন হাসি আগে দেখা যেত না। মুখে হাসি রেখেই ওসামা খন্দকার বউকে উদ্দেশ্য করে বলল, আমার বকা খাতুন, আসলেই তুমি বকা। তুমি কোনো ধান্দায় থাকো না। ধান্দায় তো থাকি আমি। কখন তুমি কথা বলবে, কখন একটা প্রশ্ন করবে, কখন তোমার সাথে নীরবে কথা বলার সুযোগ পাবো, আমি তো সেই ধান্দায় থাকি। এমনি মনটা শুধু তুমি তুমি করে বেড়ায়। আর তুমি বৃষ্টি মেখে আমার সামনে আসো, তাও আবার কত কত দূরে থেকে। মোবাইলে তো শুধু দেখতেই পারি, এই দেখায় অপূর্ণতা থেকে যায়। কবে দেখা মিলবে, কবে? সেই টিনের ঘর, সে শক্ত বিছানা, সে ক্ষুদ্র কয়েক আসবাবপত্র, সবই জড়বস্তুর ন্যায় পড়ে আছে। নেই শুধু এখানে নীরবে বসবাস করা মেয়েটা। রাহাত যখন ইসমাকে এই ঘরে থাকতে বলেছিল, রাহাত তখন ভেবে দেখেনি এমন আনাড়ি জায়গায় ইসমা থাকবে কি করে। তবুও ইসমা কেমন করে এই ঘরে থেকেছে শুধু ইসমা জানে। মা বোন আর সুমির প্ররোচনায় রাহাত কঠোর থেকে কঠোর হয়ে
ইসমাকে টিনশেড বিল্ডিং থেকে বের করে টিনের ঘরে থাকতে বলেছিল। আবারও রাহাতের সেই বিষাক্ত যন্ত্রণা কলিজায় গ্রাস করেছে। রাহাত হাত দিয়ে থাবা মারল নিজের বুকে, বুক চাপড়ে ধরে রাখলো। রাহাত ভাঙাচোরা খাট থেকে মেঝেতে নেমে গেল। দৃষ্টি পড়ল মাটির মেঝেতে। এই মেঝেতে ইসমার মুখের লালা পড়েছে। মুখের লালা এভাবে পড়েনি, রাহাতের লাথি খেয়ে ব্যথিত ইসমার মুখ দিয়ে লালা বের হয়েছিল। সেই ব্যথা গেলার লালা পড়েছে এই মেঝেতে। জায়গাটা ভিজে গিয়েছিল ইসমার মুখের ভিজা আঠালো লালায়। রাহাত ছটফটিয়ে উঠল। ক্রমে ক্রমে ছটফটানি বাড়ছে। সেদিন ইসমার ব্যথা রাহাতের মনে কষ্ট অনুভব হয়নি, কিন্তু এখন রাহাতের দুর্ব্যবহার, মারধর সবকিছু মনে পড়ে আর কষ্ট বাড়ে। কি থেকে কি হয়ে গেল তার জীবন। রাহাতের ছেলে রায়হান মুখে আব্বা আম্মা বুলির সাথে গালির বুলেও আওড়ায়। গ্রামের বাচ্চারা ছোট থেকেই গালি দেয়, বড়রা না শুধরিয়ে দিলে ছোট থেকে গালিগালাজ পাকা পোক্ত হয়ে যায়। রায়হান মাটি নিয়ে খেলছে আর বকা দিচ্ছে। পিচ্চিটা জানে না এটা পচা কথা, অন্যের কাছ থেকে শুনেছে, নিজেও কুটকুট করে বলছে। সুমি পাশেই বসে বসে কামরাঙ্গা কামড়িয়ে খেয়ে যাচ্ছে। ছেলে যে খারাপ কথা শিখে গেছে এদিকে তার খবর নেই। রাহাত হতবাক নয়নে তাকিয়ে আছে ছেলের দিকে। এইটুকুনি বয়সে বকা শিখে গেছে। রাহাতের আবার মনে হয়ে গেল ইসমার কথা। ইসমা একদিন বলেছিল তাদের ঘরে বাচ্চা হলে ছোট বয়স থেকেই সুন্দর ব্যবহার, আচার আচরণ শেখাবে। পচা কথা মুখ দিয়ে বের হলে সাথে সাথে ঠিক করে দেবে। কোথায় ইসমা, কোথায় সুমি? একজনের সাথে আরেকজনের কোথাও মিল নেই। খালি খাইয়া গেলি, পোলাই যে মুখ দিয়া বকাবাজ্য বাহির করতাছে, তোর কানে যায় না? বজ্রকণ্ঠে হুঙ্কার ছাড়ল রাহাত। সুমি কটমট করে বলল, খালি আমার পোলাই গালি দেয় না, সবার পোলাপান বকার বাহ্য করে। ছোট বাইসা এমন কথা কইয়া থাকে, বড় হইলে ঠিক হইব নে। রাহাত বেলগাছের নিচে পড়ে থাকা বলে দিল এক লাথি। জরিনা ঘর থেকে বের হয়ে ভাঙা বলের দিকে অনিমেষ তাকিয়ে রইল। রাহাত মোড়া ছুঁড়ে আছাড় মেরে ফেলে দিল। মাথায় ভয়ানক রাগ চেপে আছে। সুমি মুখ বাঁকিয়ে চলে গেছে। রাহাতকে সে না সম্মান করে না ভয় পায়। রাহান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে শুধু। জরিনার চোখ ভরে এলো নোনতা জলে। ইসমা যাওয়ার সাথে সাথে তাদের শান্তি, রহমত, বরকত সব বিদায় নিয়েছে। রাত বাড়ি থেকে বের হয়ে গেছে, হাত নিষ্পিস করছে সুমিকে ওরুম ধরুম মারতে। সুমির ওপর একটা আঘাত পড়লে সুমি পুরো গ্রাম মাথায় তুলে রাহাতের নামে বিচার বসাবে। শুধু এই ভয়ে রাহাত খিচ মেরে পড়ে আছে। সন্ধ্যার নাস্তা করে সবাই বসে বসে গল্প করছে। মালিহা খানম ভিডিও কলে ছেলের সাথে কথা বলছে। তাহিয়া খাতুন গ্রামে গিয়েছে, তার সাথে তামান্নার বড় ছেলে একরাম গিয়েছে। ওসামার বাবা মোশাররফ খন্দকার তাদেরকে নিয়ে গেছে। পাকোড়া হাতে নিয়ে তুলি মায়ের পাশে দাঁড়িয়ে ভাইয়ের সাথে কথা বলছে। ওসামা খন্দকার বোনকে জিজ্ঞেস করলো, তুষি কোথায়? তুষি আপুর বাসায় গিয়েছে। এলিশা, এনিফা ওরা আসেনি? না ভাইয়া, আজ আসেনি। আমি আর ভাবি বিকেলে ওদের ফ্ল্যাটে গিয়েছিলাম, আমাদের সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছে, তাই হয়তো আসেনি। ইসমা 2 আঙুল ধরে কচ্ছপকে তুলির উপর ফেলে দিল। কচ্ছপটি হাত পা মাথা ভিতরে ঢুকিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। মানজিয়া খানম আশ্চর্য হয়ে বললেন, ও ইসমা, কচ্ছপটারে ফেলে দিলি কেন? মালিহা খানমও অবাক হয়ে পুত্রবধূর দিকে তাকিয়ে আছে। ইসমা নাক মুখ কুচকে বড্ড অনীহা নিয়ে বলল, ওর গায়ে শ্যাওলা পড়েছে, তাই আমি বেসিনে নিয়ে ডলে ডলে পরিষ্কার করে দিতে চেয়েছি, কিন্তু ও কি করলো, ও আমার হাতে আঁচড় দিয়েছে। এই আল্লাহ, এটা আবার আঁচড় দেয় কিভাবে? মুখে হাত দিয়ে ভর্ত হয়ে মালিহা খানম উপরোক্ত কথাটা বললেন। তুলি ছোট্ট কচ্ছপটাকে ড্রয়িং রুমের বেসিনে শ্যাওলা পরিষ্কার করে সোফায় রেখে দিয়েছে। কচ্ছপ মিয়া এখনও হাত পা ভেতরে গুটিয়ে রেখেছে। মানজিয়া খানম কচ্ছপের শক্ত পিঠে হাত দিয়ে গুঁতো মেরে কতক্ষণ ঠেলাঠেলি করলেন, কিন্তু বেড হাত পা ভেতরে ঢুকিয়েছে আর বের করে না। আসমান দেখে এটা হাত পা কেমন করে লুকিয়ে ফেলেছে। আসমার নাম শুনেই তড়াক করে চোখ ঘুরিয়ে নিল ইসমা। শাশুড়ির হাতে মোবাইল ব্ল্যাক ডায়মন্ডকে দেখা যাচ্ছে। ইসমা এতক্ষণ খেয়াল করেনি। মেজর ওসামা খন্দকার আর্মি কাটিং ছোট ছোট চুলে হাতের তালু রেখে বলল, মানুষের স্পর্শ পেলে কচ্ছপ নিজেকে এভাবে লুকিয়ে ফেলে।
সারাদিন পানিতে থাকে, তাই কচ্ছপের গায়ে শ্যাওলা পড়ে যায়। কচ্ছপ জলে থাকে, আবার স্থলেও থাকে, তাই অ্যাকুরিয়ামে এই কাঠ দেওয়া হয়েছে, যেন কাঠের উপর উঠে শুকনা জায়গায় বসে থাকতে পারে। যদি শুকনা জায়গায় না বসতে পারত, তবে ওর গায়ে আরও তাড়াতাড়ি শ্যাওলা জমে যেত। ভাইয়া, আমি আর টুসি সবসময় কচ্ছপের শ্যাওলা উঠিয়েছি। আমি ভেবেই রেখেছি রাতেই পরিষ্কার করব। কিন্তু ভাবি এর আগে কচ্ছপ মিয়ার নখের আঁচড় খেয়ে বসে আছে। প্রতিবার আমি আর টুসি এমন ছোটোখাটো আঁচড় খাই। ভাবি প্রথম তাই ভয় পেয়ে গেছে। কচ্ছপ নিয়ে মা আর খালামণিকে আলোচনায় ব্যস্ত দেখে ব্ল্যাক ডায়মন্ড কাজের কাজ করে দিল। খাতুনকে ছোটখাটো ঝাটকা খাওয়াতে চোখ টিপ দিয়ে একটুখানি ঠোঁট এলিয়ে হেসে ফ্লাইং কিস ছড়ে দিয়েছে। ইসমা ঢোক গিলল। আশেপাশে দৃষ্টি বুলিয়ে দেখে কেউ তাদের দিকে নজর দেয়নি। ইসমা কোনো রকম পা চালিয়ে নিজের রুমে চলে গেছে। ব্ল্যাক ডায়মন্ডের মুখে অদ্ভুত তৃপ্তিদায়ক হাসি। তুলি কচ্ছপকে অ্যাকোয়ারিয়ামে রাখতে গিয়ে দেখে ইসমা লজ্জা লজ্জা ভাব নিয়ে বসে আছে। ভাবি কি হয়েছে? না, কিছু হয়নি তো। আপনাকে নার্ভাস দেখাচ্ছে। না, আমি ঠিক আছি। মনে মনে ইসমা বলছে, জামাইয়ের চোখ মারা দেখে নার্ভাস ফিল করছি। তা জামাইয়ের বোনকে বলি কিভাবে? ছেলের সাথে কথা বলতে বলতে মালিহা খানম আবেগী হয়ে পড়েছে। কাঁদো কাঁদো গলায় বললেন, কতদিন দেখি না তোকে বাবা। আমার কালো মানিক কবে মায়ের কাছে আসবে? আসবো মা, ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসবো, শুধু দোয়া করো। মেজর ওসামার কথায় বেঘাত ঘটেছে। পাশের রুমের গান বাজনার শব্দ শুনে মায়ের সাথে সংক্ষিপ্ত করে কথা শেষ করে পাশের রুমে গিয়ে দরজায় নক করলো। শান্ত ভঙ্গিতে একজন সৈনিক দরজা খুলে সেলুট করে সোজা হয়ে দাঁড়ালো। বাকি সবাইও সেলুট করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আমি কি মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়েছি লেকচার দিতে? নো স্যার, একদম না। তবে এভাবে লাইন ধরে দাঁড়ানোর মানে কি? ক্যাপ্টেন রিয়াদ বলল, স্যার তবে কি এঁকে বেঁকে দাঁড়াবো? অবশ্যই। কিভাবে স্যার? এখানে নয়, বাহিরে। বাইরে কেন স্যার? পানিশমেন্টের জন্য। স্যার ভুল হয়ে গেছে, আর নাচানাচি করব না। রাস্তায় একটা অটোরিকশা 90 দশকের গান বাজিয়ে চালিয়ে গেছে। ওটা শুনে আমাদেরও কি জানি হয়েছে, গানের তালে তালে নাচা শুরু করেছি। সরি স্যার। মেজর একজনের কথাও না শুনে সবাইকে বাইরে বের করলো। তারপরও তাদেরকে পানিশমেন্ট দিয়েছে। দেয়ালে 2 পা ঠেকিয়ে জমিনে 2 হাত ঠেকিয়েছে, মাথা নিচের দিকে। আরেকজনকে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। পানিশমেন্ট হলেও সবার হাসি পাচ্ছে, তবে করুণ অবস্থা যে ডাল ধরে ঝুলছে। স্যার এখান থেকে পড়ে গেলে খুব বাজেভাবে আহত হব। এখান থেকে পড়ে গেলে শুধু হাতে পায়ে একটু ব্যথা পাবে, আর কিছু না। এবারের মতো মাপ চাই স্যার। এই ডাল ছেড়ে মগ ডালে চড়তে বাধ্য করাবো। না না স্যার, এখানেই ভালো আছি। এই ক্যাপ্টেন মুখে দেখি হাসি বিরাজ করছে। মাথা উঠিয়ে ক্যাপ্টেন রিয়াদ বলল, সত্যি হাসি পাচ্ছে স্যার। লামিয়াকে কল করছি, তার দেখা দরকার। তার স্বামী গান গেয়ে নাচানাচি করে শাস্তি ভোগ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন কাজ জীবনও করবেন না। ওই মেয়ে আমাকে সারা জিন্দেগি খোটা দিবে। লামিয়াকে বলবো, তুমি তোমার স্ত্রীকে ছাড়া বিন্দাস আছো, এমনকি ক্যাম্পের ভিতরে নাচ গান করে আমোদ প্রমোদ করছো। না স্যার, সম্পূর্ণ ভুল। আমরা নাচানাচি পারি না, শুধু একটু হাত পা ঘুরিয়েছিলাম, এটুকু স্যার, আর কিছুই না। সবাই দাঁড়িয়ে যাও। মেজর এতক্ষণ মজার ছলে ছিল, কিন্তু এখন অন্যরকম স্বরে সৈনিকদের সহপাঠীদের মতো করে বলছে, এখানে আমাদের পরিবারের কেউ নেই, আমরা সবাই একজন আরেকজনের পরিবারের অংশ হয়ে উঠেছি। আমি একটু দুষ্টুমি করছিলাম তোমাদের সাথে, আমাকে বড় ভাই ভাবতে পারো। মনে খানিক আনন্দ না থাকলেও মন টিকবে কি করে? আমরা নিজেরা নিজেদের মাঝে সুখ দুঃখ ভাগাভাগি করে নিব। মেজর স্নেহমাখা কথা শ্রবণ করে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ল। বিশাল আকারের নিচে ধূসর রঙের মেঘ অবলীলায় পড়ে আছে। গুমোট আবহাওয়া, বাতাসে নীরবতা বহমান। বাইরে গাছের পাতাগুলো মৃদু নড়াচড়া করছে। একটা দমকা হাওয়া ছুঁয়ে দিল ইসমাকে। ইসমা আনমনা হয়ে বারান্দার দরজা লাগিয়ে ভেতরে আসলো। হাতে মোবাইলের দিকে দৃষ্টি তার। মেজর ফোন করেছিল, কথা হয়েছে 20 মিনিটের মতো।
তারপর ব্যস্ত হয়ে মেজর কিছুক্ষণ অপেক্ষা করতে বলে আর ফিরতি কল করেনি। ইসমার ভীষণ চিন্তা হচ্ছে, শুধু শুধু খন্দকার পরিবার চিন্তায় থাকে, সব সময় দোয়া করে যেন কোনো খারাপ সংবাদ না আসে। ইসমা 1 ঘন্টা অপেক্ষা করলো, না আর কোনো কল আসেনি। আসরের আজান দিচ্ছে, ইসমা আজানের জবাব দিতে দিতে কান্না করে দিয়েছে। যাওয়ার আগে মেজর বোকা খাতুনকে আজানের জবাব কিভাবে দিতে হয় তা শিখিয়েছে এবং আজানের শেষের যেই দোয়া পড়তে তাও শিখিয়েছে। ইসমা 2 চোখের পানি মুছে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে কচ্ছপকে খাবার দিবে এমন সময় বাড়িতে হইচই শুরু হয়েছে। ক্যাপ্টেন রিয়াদের স্ত্রী লামিয়া তুলির কাছে ফোন করে বলেছে মেজর ওসামার গায়ে গুলি লেগেছে। আচমকাহীন খবর শুনে ইসমা কি প্রতিক্রিয়া দিবে তা তৎক্ষণাৎ মস্তিষ্কে ধারণ করল না। কম্পিত বুকে ড্রয়িং রুমে ছুটতে গিয়ে হাতের অগ্রগতিতে অ্যাকোরিয়াম ফ্লোরে পড়ে গেছে। কম্পিত বুকে ড্রয়িং রুমে ছুটতে গিয়ে হাতের অগ্রগতিতে অ্যাকোরিয়াম ফ্লোরে পড়ে গেছে। কাচের অ্যাকোরিয়াম ঝনঝন শব্দে মুখরিত হলো রুমের চারপাশ। ইসমার পায়ের ওপর ছোট ছোট 3-4টা কাচের টুকরো পড়ে গেছে। রক্তাক্ত পানিয়েই ইসমা ছুটল। যে হৃদয়ে মেজরের জন্য ভালোবাসার সঞ্চয় করেছে সেই হৃদয়ে এখন ভয়ার্ত দামামা বেজে চলছে। তুলি টুসি তামান্নাকে ধরে জোরে জোরে কাঁদছে। তামান্না হেঁচকে তুলে কেঁদে একের পর এক কল করছে ব্ল্যাক ডায়মন্ডকে, কিন্তু কোনো রেসপন্স নেই। ইসমার মা এখনও গ্রামে। তামান্নার স্বামী আরিফ সেনা নিবাসে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ। মালিহা খানও বড় বড় শ্বাস ফেলে হাঁসফাঁস করছে আর বিরতিহীন বলে যাচ্ছে, আমার কালো মানিক, আমার মানিক মায়ের কাছে ফিরে আয়। মানজিয়া খানম কেঁদে কেঁদে ছোট বোন মাজেদাকে বলছে, জামেদা রে, আমাদের আসমানের নাকি গুলি লেগেছে। ওই পাশ থেকে মাজেদা হাউমাউ করে কেঁদে আশেপাশের সবাইকে জানিয়ে দিয়েছে। এই খবর রাহাতের কানেও গেছে। রাহাত যেন একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছে। মনে মনে ছক কষছে মেজর শহীদ বলে রাহাত ইসমার হাতে পায়ে ধরে আবার ফিরিয়ে আনবে। বহুদিন পর রাহাতের মনের আকাশে চাঁদনি আলো উকি দিয়েছে। মোশাররফ খন্দকার, মোবারক খন্দকার, তারা 2 ভাই বাড়ি নেই। খন্দকার বাড়িতে যখন মহিলাদের শোকের মাতম বইছে তখন লামিয়া আরেকবার ফোন করে জানালো মেজর ঠিক আছে, কিন্তু এইটুকু বার্তায় কারো স্বস্তি মিলল না। অঘটন ঘটে গেছে স্যার। কি হয়েছে? লামিয়া আপনার বাড়িতে উল্টাপাল্টা খবর পৌঁছে দিয়েছে। ক্যাপ্টেনের বাচ্চা, কি করলে এটা? আমার বাড়িতে হয়তো কান্নাকাটির রোল পড়ে গেছে। আমার দোষ নেই স্যার, লামিয়ার বাচ্চাই এমন করেছে। লামিয়ার বাচ্চা আসবে কোথা থেকে? তবে ক্যাপ্টেনের বাচ্চা আসবে কোথা থেকে স্যার? আমি তোমাকে শ্যুট করব, মাথা মোটা ক্যাপ্টেন। শুট করে দিলে আমার ঘরে আরেক মাথা মোটা বাচ্চা আসবে কোথায় থেকে স্যার? এমনি তো ক্যাপ্টেনের বাচ্চা লামিয়ার বাচ্চা মিলে 2 জন হয়ে গেছে। ওদের কি আনতে হবে না দুনিয়াতে? দূর হয়ে যা আমার সামনে থেকে, রিয়াদের বাচ্চা। ভাই এখন 3টা বাচ্চা হয়েছে, ক্যাপ্টেনের বাচ্চা, লামিয়ার বাচ্চা, রিয়াদের বাচ্চা। এই, তুই যাবে নাকি মগডালে ঝুলিয়ে রাখবো? ক্যাপ্টেন রিয়াদ ভ্যাবলা মার্কা হাসি দিয়ে চলে গেছে। মেজর উদ্ভ্রান্তের মতো মোবাইল খুঁজে বাড়িতে যোগাযোগ করলো। তুলিতুষি তামান্নার চোখ মুখ লাল হয়ে গেছে। মালিহা মানজিয়া 2 বোন আহাজারি শুরু করেছে। কালো মনিকের হাস্যোজ্জ্বল মুখ দেখে মালিহা খানমের জান ফিরে এসেছে। ইসমা অবলার মতো দরজায় দাঁড়িয়ে আছে। মানজিয়া খানম ইসমার পায়ের দিকে তাকিয়ে জোরে ডেকে উঠলেন, এই আসমা, তোর পায়ে কি হয়েছে? তুলি আর তুষি 2 জন ভাঙা অ্যাকোরিয়ামের কাজ পরিষ্কার করছে আর তামান্না ইসমার পায়ে ব্লিডিং বন্ধ করে সাদা গজ দিয়ে পেঁচিয়ে দিয়েছে। কচ্ছপটা কোথায় যেন গুম মেরে আছে। মালিহা খানম কথা বলতে বলতে ইসমার কাছে দাঁড়ালো। সবাই এখন ইসমার কাছে। তামান্না ইসমার পায়ে ব্যান্ডেজ করে মেজরকে শুনিয়ে বলল, ব্ল্যাক ডায়মন্ড, আজ যা ভয় পেয়েছি বলার মতো না ভাই। টুসি ফোন করে এই খবর দেওয়া মাত্র ছুটে এসেছি এই বাড়িতে। তোর দুলাভাই পিছন থেকে কতবার ডেকে জিজ্ঞেস করেছে কি হয়েছে কি হয়েছে, আমি কিছুই বলতে পারিনি। ইসমা কানে ফোন চেপে খাটের চাদর আঁকড়ে ধরে এক নাগারে ফুপিয়ে যাচ্ছে। শুধু কাঁদবে, কথা বলবে না? করুণ সুরে জানতে চাইল ইসমার মেজর স্বামী। কান্নার তোপে ইসমা কথাই বলতে পারছে না। এই পাশেও নীরব, ওই পাশেও নীরব।
কিছু মুহূর্ত পার হয়ে যাওয়ার পর ইসমা ছোট গলায় বলল, অনেক ভয় পেয়েছিলাম। আমার কি জানি হয়েছিল তখন। বুকে আর্তনাদ, ভয়, বিরহ সব সংমিশ্রণে একটা ভয়ানক অবস্থায় পড়েছিলাম। হঠাৎ আপনার সেই কথা মনে হয়ে গেছে। আমার নিথর গুলিবিদ্ধ শরীর। অসম্পূর্ণ কথা বলে আবারও ঝরঝর করে কাঁদছে। ডোন্ট ক্রাই মাই স্ট্রং লেডি, ডোন্ট প্যানিক প্লিজ। ফোর্সের সাথে ক্রিমিনালদের দাঙ্গা বেঁধে যায়, সেই কারণে আমাদের যেতে হয়েছে। টিয়ার শেল ছুড়ে দিয়েছে কে জানি, সম্ভবত সন্ত্রাসীদের কেউ হবে। ব্যাস এতটুকুই, আর কিছু না। এই দেখো, আমি একদম সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমি তো দেখেছি না। তবে ভিডিও কল দেই? না থাক, দরকার নেই। লামিয়া কি আজে বাজে খবর দিয়েছে, আর তাতে আমার বাড়ির মা বোন গৃহিণীদের নাজেহাল অবস্থা। লামিয়া ক্যাপ্টেনের কাছ থেকে শর্ট কথা শুনেই মন গড়া রচনা বানিয়েছে। আপনি কবে আসবেন? এতদিন তো একবারও জানতে চাইলে না আমি কবে আসব। আমি জানি আপনার সুযোগ মোতাবেক আসবেন। বলুন না কবে আসবেন? খুব শীঘ্রই আসব ইনশাআল্লাহ। একদম নিকটে থেকে তোমার হাসি দেখব, তোমার ঘুমন্ত চেহারা দেখব। জানালা খুলে দিব, জ্যোৎস্না রাতের অর্ধ চাঁদের আলো তোমার অবয়বে, তোমার চুলে পড়বে। ধরনের বুকে রাতের অন্ধকার রাজত্ব করছে। ঘুটঘুটে অন্ধকারের চাদর বিছিয়ে দিয়েছে ধরাতে। মৃদু বাতাস আর শান্ত পরিবেশ। ইসমা বেজার মুখে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আজ তামান্নার কাছে লামিয়া কল করে প্রেগনেন্সির খবর জানিয়েছে। রিয়াদের স্ত্রী প্রেগনেন্ট। সেদিন মেজরের গায়ে গুলি লেগেছে ভুয়া খবর জানানোর অপরাধে তামান্না ধমকাধমকি করতে গিয়েও করেনি। লামিয়া ভয়ে এতদিন খন্দকার বাড়িতে যোগাযোগ করেনি। প্রেগনেন্সির খবর শুনে তামান্না আর বেশি কিছু বলেনি লামিয়াকে। লামিয়া একটু চটপটে আর দ্রুত খবর পৌঁছানোর কাজে পারদর্শী মেয়ে। রিয়াদ থেকে কি না কি শুনে সাথে সাথে খন্দকার বাড়িতে ভুল খবর শুনিয়ে সবাইকে কান্নাকাটির প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছিল ভুলবশত। ইসমা দেখেছে তার শাশুড়ি কিভাবে লামিয়াকে সচেতন থাকতে বলেছে। সেই সাথে একটা আনন্দও ছিল মাজেদা খানমের মুখে। ইসমার বুকটা ভার হয়ে এসেছে। এমন একটা আনন্দ, উৎসাহিত খুশির সংবাদ যদি সেও দিতে পারত। ইসমা যদি সত্যি বন্ধা হয় তবে খন্দকার পরিবারের বংশ এখানেই শেষ। মেজরের আর কোনো ভাই নেই। মেজর সবসময় ইসমার সাথে থাকবে তো? এই হাবিজাবি চিন্তা ইসমার মাথা পাগল করে দিচ্ছে। একা একা আর ভালো লাগছে না। তাই নিজের ঘর থেকে বের হয়ে দেখে তুলির নামে কোথাও থেকে যেন গিফট এসেছে। অনেকগুলো তাজা গোলাপ, কিছু বেলি ফুলের গাজরা, অনেকগুলো চকলেট আর 4-5 উপন্যাসের বই। কৌতূহলবশত ইসমা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তুলি, এগুলো কে পাঠিয়েছে? ভাবি, আমার ভয় করছে। এক সিনিয়র ভাইয়া কয়দিন ধরে বিরক্ত করছে। 2 দিন আগেও লাভ লেটার দিয়েছে। আমি সরাসরি না করে দিয়েছি, কিন্তু আজ বাড়িতে এসব পাঠিয়েছে। বাবা ভাইয়া জানতে পারলে আমাকে কি ভাববে সেই চিন্তা হচ্ছে। তুলিকে অভয় দিয়ে ইসমা বলল, তোমার ভয় পাওয়ার কি আছে? তুমি ভয় পাবে না। তাদেরকে সোজাসুজি সব বলে দিবে, তাহলে বাবা অথবা তোমার ভাইয়া ভালো কোনো পদক্ষেপ নিতে পারবে। মোশাররফ খন্দকার কেবলই বাইরে থেকে ভেতরে এসেছে। ইসমার হাতে বই দেখে তার চোখ চকচক করে উঠেছে। ইসমার হাত থেকে বইগুলো নিয়ে সন্তুষ্ট গলায় বলল, আমি বইগুলো নিয়ে যাই, পরে তারপর দিয়ে দিব। ইসমার চাচা শ্বশুরকে সব খুলে বলেছে, কিন্তু বই প্রেমিক নাছোড়বান্দা বইগুলো নিজের আয়ত্তে নিয়ে বলল, আমি শেষ করলে তারপর ওই ছেলেকে ফিরিয়ে দিলেই হবে। নাক মুখ কুচকে তুলি বলল, কাকু, আজকেই সব ফেরত দিয়ে দিব। আর সবগুলো তুমি গিয়ে ফেরত দিয়ে আসবে। বেলি ফুলের গাছটা আর গোলাপও ফেরত দিব। তুমি বই শেষ করতে করতে দেরি হবে, ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে। আমি আবার সব ফুল কিনে দিব, তখন বইয়ের সাথে ফুলগুলো দিয়ে দিলেই হবে। কাকু, ভালো হচ্ছে না কিন্তু। তোমার এত পড়ার দরকার হলে কিনে তারপর পড়ো, তাহলেই তো হয়। সোনামা, আপনার একটা দাজ্জাল খালামণি আছে, সে টহল আমার ওপর। কোনো বই কিনলেই ঘষেডি বেগম সাজে।
কাকু, বইগুলো দিয়ে দাও। যে পাঠিয়েছে তার কাছে গিয়ে দিয়ে আসো, নইলে খালামণিকে বলে দিব। আমি তোমার চাচা হই না, তোমার যে আমার ভাইয়ের মেয়ে হও এই কথাটাও ভুলে যেও না। চাচা আর বাবা এক কাতারে। খালামণি যেমন মায়ের বোন হয়, চাচাও কিন্তু বাবার ভাই হয়। হুম। তোমার সাথে আমি কথাই পারবো না কাকু। আমি তো তোমার খালামণির সাথে কথাই পারি না। ইসমার ভীষণ হাসি পাচ্ছে, হাসি চেপে রেখে বলল, কাকু, আপনি বই নিয়ে যান। পড়া শেষ হলে যেই যেই ফুল পাঠিয়েছে সবগুলো হিসেব মতো কিনে দিয়েন। তারপর আপনি আর বাবা এই বিষয়ে কি করবেন ভেবে দেখবেন। এটাকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না। ইসমার কথা মোবারক খন্দকারের পছন্দ হয়েছে, খুশি মনে বই নিয়ে চলে গেছে। আচ্ছা তুলি, এই সময় তাজা গোলাপ কোথায় পেল? ওই পাগলেই জানে। টুসি বলল। ফুলগুলো তো নষ্টই হয়ে যাবে, তার চেয়ে ভালো কাজে লাগানো। কিভাবে কাজে লাগাবে? চলুন ভাবি, আপনাকে সাজিয়ে দেই। মায়ের একটা দারুণ শাড়ি আছে, ওইটা পরাবো আপনাকে। যা পাগল, শুধু শুধু শাড়ি পরবো কি করতে শুনি? সাজুগুজু করে ভাইয়ার সামনে ভিডিও কলে যাবেন, তাহলেই তো হলো। যা দুষ্টু। তুলি আর টুসি ইসমার কথা শুনল না। এসারের নামাজ পড়ার পর দুই বোন মিলে ভাবিকে সাজিয়ে কমপ্লিট করে ফেলেছে। তারপর ভাইয়ার মোবাইলে কল ঢুকিয়ে চলে গেছে। ইসমার লজ্জায় ফোন কেটে দিয়েছে। মেজরের আর কোনো ফিরতি কল আসেনি। ইসমা 9টা বাজায় ঘুমিয়ে গিয়েছে। রাহাত আবারও হতাশ হলো। মাজেদের কান্নাকাটি শুনে ভেবেছিল হয়তো মেজর শহীদ হয়ে গেছে। এমন হলে তো রাহাতের চান কপাল ছিল। ইমোশনাল ব্ল্যাকমেল করে হলেও ইসমাকে পুনরায় নিজের করে নিত। সে সুযোগ ইহকাল পরকাল কোথাও নেই আর। সুমির সাথে নিত্যদিন ঝগড়া হয়। বোনদের শ্বশুর বাড়িতেও শান্তি নেই। জরিনা গুনগুন করে কাঁদে। রাহাতের বাড়িটাকে মরা বাড়ি মনে হয়। কোথাও হাসি নেই, কোথাও মেহমানদারি নেই, কোথাও একটু স্বস্তি নেই। সব কিছু রাহাতের কাছে বিষাদ আর বিষাদ। চোখ দুটো জ্বালা পোড়া করছে রাহাতের। সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে দিল শূন্যে। এভাবে যদি রাহাতের দুর্বিষহ দিনগুলো ধোয়ার মতো উড়ে যেত কতই না ভালো হতো। এমন চিন্তা করা স্বপ্নে থেকেই যাবে যতকাল সুমি নামক অশান্তির ছায়া রাহাতের জীবনে থাকে। সন্তান লাভের শান্তির জন্যই তো ইসমার জায়গা, থাকার ঘর, প্রাপ্য সম্মান সব সুমিকে দিয়েছে। ইসমার চাইতে বেশি দিয়েছে। তবে আজ কেন সব কিছু অন্যভাবে পাল্টে গেল? আজ কেন সুমিকে রাহাতের কাছে অশান্তি আর জঞ্জাল মনে হয়? হায়রে রাহাত! চাঁদ মেঘের আড়ালে আড়ালে লুকিয়ে চড়িয়ে উকি দিচ্ছে। ঘন অন্ধকার বিস্তৃত হয়ে ছড়িয়ে আছে। কোলাহল থেমে গিয়ে নির্জনতা বিরাজ করছে শহরের অলিতে গলিতে। কোথাও কেউ কেউ ল্যাম্পপোস্টের আলোতে হাঁটছে মনের সুখে বা দুঃখে, অথবা আনমনা হয়ে। রাত এখন 1টার ঘরে। ইসমা গভীর ঘুমে তলিয়ে আছে। দরজা দিয়ে একটা দীর্ঘকায় লম্বাটে ছায়া দাঁড়ালো। ধীরে ধীরে প্রবেশ করলো। পায়ের বোটের শব্দহীন কদম ফেলে রুমে এনার্জি বাল্ব বিদ্যমান। বিছানায় শায়িত নারীটি ড্রিম লাইট না লাগিয়ে শুয়ে আছে, ফলে তার সজ্জিত রূপ ধরা দিয়েছে পুরুষটির চোখে। মেজরের চোখে একরাশ আর্দ্রতায় মিশানো মুগ্ধতার সমাহার। তার নারী আজ ঐশ্বরিক সৌন্দর্য নিয়ে মেজরের চোখের পাতায় ভূষিত হয়েছে। মেজর পায়ের বোট খুলে নীরবে নিচে বসে পড়ল। 2 হাত খাটের উপর রেখে দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। গাঢ় বেগুনি রঙের শাড়ি পরেছে। এই শাড়ি ওসামা চেনে। এটি তার মায়ের শাড়ি। ফর্সা গাত্রে এই ডার্ক কালার মারাত্মক মানিয়েছে। কানের পেছনে 3টা লাল গোলাপ গুজে দেওয়া। এক হাতে বেলি ফুলের গাজরা, আরেক হাতে বাহারি রঙের চুড়ি। চুলে বেনি করা। মেজর আরও দেখতে পেল চুল আজ স্টাইল করা বাঁধা হয়েছে। গলায় স্বর্ণের চেন, কানে মাঝারি সাইজের স্বর্ণের দুল। চোখের বড় বড় পাপড়িতে কিছু দেওয়া যাওয়ার ফলে পাপড়ি জোড়া আগের চেয়ে আরও ঘন আর কালো দেখাচ্ছে। হাঁটু পর্যন্ত কাঁথা টেনে দেওয়া। মেজর কাঁথা সরিয়ে সৌন্দর্যময়ীর পাগুলো গভীর মনোযোগ দিল পায়ে। ক্ষত চিহ্ন ফুটে আছে। মেজর ডান হাতের আঙুল সেই ক্ষত জায়গায় হাত বুলিয়ে দিল কতক্ষণ। ইসমা তখনও ঘুমে আচ্ছন্ন। মেজর ওসামা
পায়ের কাছ থেকে সরে গিয়ে বসলো ঠিক মুখ বরাবর। টুপ করে ঘুমন্ত স্ত্রীর নাকে একটা চুমু খেলো। অতপর বৃদ্ধাঙ্গুল দিয়ে গালের কাটা জায়গায় স্লাইড করতে লাগলো। ইসমার ঘুম ধীরে ধীরে ভাঙছে। নাসারন্ধ্র প্রহার করলো পুরুষালী বুনো সুবাসের প্রভাব। পিট পিট করে চোখ খুলে হাসি দিল ইসমা। মেজর তো বহু আগে এই হাসিতে বেহুশ। ঘুম ঘুম চোখে তাকিয়ে ইসমা বলল, স্বপ্ন বাস্তবের সাথে এত মিলে কি করে মেজর খন্দকার? আমি চাই এই স্বপ্ন শেষ না হোক। এটা স্বপ্ন নয়, আমার স্নিগ্ধময়ী অপরূপা বকা খাতুন। তুমি বকা নও, কিন্তু আমার কাছে তোমার বকা রূপটাই ভালো লাগে বেশি। আমার কাছে তুমি সবসময় বকাই থেকে যাবে। ইসমার শ্রবণ শক্তি, বোধ শক্তি, দৃষ্টিশক্তি সব সজাগ হয়েছে। ইসমার দাঁত কামড়ে ধরেছে লাল লিপস্টিক দেওয়া অধর জোড়া। আচানক এমনভাবে জনাবের উপস্থিতি কেমন অবিশ্বাস্য ঠেকছে। মেজর এক গ্লাস পানি সামনে ধরে আছে, ইসমা গ্লাস ধরছে না। কচ্ছপের মতো হাত গুটিয়ে নিয়েছ, সমস্যা নেই, তুমি পান করো। এই বলে মেজর পানি ভর্তি গ্লাস মুখের সামনে নিয়ে ধরল। ইসমা স্বামীর দিকে তাকিয়ে পানি পান করে নিল। মেজর গ্লাস রেখে ঝড়ের গতিতে বক্ষে আগলে নিল অপরূপা রমণীকে। ইসমা পেলব দুই হাতে গলা জড়িয়ে ধরল ওসামা খন্দকারের। এভাবে কতক্ষণ সময় কাটল। মেজর এলোপাথারি চুমো দিল প্রিয় মুখটায়। ইসমা আবারও গলা জড়িয়ে ধরল। এই খাতুন, কম্পিত গলায় ইসমা বলল, হুম। তোমার হার্টবিট বেড়ে গেছে, আমি বুঝতে পারছি। ইসমা কেঁদে দিয়েছে। এই বউ, কাঁদলে তো চোখের পাপড়ির এগুলো উঠে যাবে। আচ্ছা, এই যে পাপড়িতে এগুলো দিলে, এগুলো কি কি বলে এটাকে? চোখের পাপড়িতে মাস্কারা আর পাপড়ির ওপরে আইলাইনার। আজ তুলি আর টুসি জোর করে এভাবে সাজিয়েছে। আমার কাছে শাড়িটা অনেক ভালো লেগেছে। মা বলেছে এটা রেখে দিতে আমার কাছে, আমাকেই নাকি বেশি মানিয়েছে। আমার মা পারফেক্ট কথা বলেছে। আপনি ড্রেস পাল্টে আসুন, আমি খাবার নিয়ে আসি, তাড়াতাড়ি খাবেন। বসো, তোমার আনতে হবে না, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর নড়াচড়া করবে। পায়ে কি এখনো ব্যথা আছে? একটু একটু ব্যথা করে। গামছা হাতে নিয়ে ওসামা ওয়াশরুমে চলে গেছে। ইউনিফর্ম পাল্টে হাফ হাতার গেঞ্জি আর ট্রাউজার পরে বের হয়েছে। মুখ মুছতে মুছতে বলতে লাগলো, তোমার জন্য কিছু এনেছি। কাঁধের ব্যাগ থেকে যত্নে তুলে রাখা কিছু অর্নামেন্টস বের করলো। তারপর আলতো করে কানের দুল আর গলার চেন খুলে পাশের ডয়ারে রেখে দিয়েছে। সানফ্লাওয়ার ডিজাইনের অর্নামেন্টস গলায় আর কানে পরিয়ে দিয়েছে। ম্যাচিং করা হাতের আংটিও রয়েছে। আংটি পরে দুই হাতের কাচের চুড়ি আর গাজরা খুলে সানফ্লাওয়ার ডিজাইনের চুড়ি পরিয়ে দিয়েছে। ইসমা নীরবতাকে গ্রহণ করে শুধু দেখছে। মানুষটার আবেগমাখা অনুভূতি। মেজর উঠে দাঁড়িয়ে গেল। সেলফোন হাতে নিয়ে 3-4টা ছবি উঠিয়েছে। খাটের ওপর ফোন রেখে খাতুনের হাতের এই পিঠে ওই পিঠে চুমু দিয়ে চোখ বন্ধ করে ফেলল। বন্ধ চোখে ঠোঁটে হাসি বজায় রেখেছে। ইসমা শীতল দৃষ্টি দিয়ে সেই সুন্দর হাসিখানা লুফে নিয়েছে। মানুষটা কালো হলেও চেহারার গড়ন মাশাআল্লাহ। আপনি যে আসবেন বললেন না কেন? আজ আসবো সেই ব্যাপারে নিশ্চয়তা ছিল না, তাই বলিনি। না বলে ভালোই করেছি। 3টে গোলাপ কানের পিছনে গুজে, হাতে চুড়ি আর গাজরা পরে, স্টাইল করে মাথা বেঁধে চমৎকার শাড়ি পরা ঘুমন্ত মায়াবী রাজকন্যাকে দেখার সৌভাগ্য হতো না? আমি মায়াবী রাজকন্যা? হ্যাঁ, তুমি আরও অনেক কিছু। আর কি কি? তুমি ধান্দাবাজ। মজা করবেন না, সত্যি কথা বলুন। সত্যি সত্যি কথা বলবো? সত্যি কথাই তো বলবেন। আচ্ছা, সত্যি বলছি। সত্যি কথা বলেছি, মিথ্যা বলিনি। কথা ঘোরাচ্ছেন আপনি। আমি সত্যি সত্যি বলেছি, আমি সত্যি মিথ্যা বলিনি। আল্লাহ, কি সত্যি সত্যি শুরু করেছেন? সত্যি, আমি সত্যি সত্যি শুরু করেছি। এখানে সত্যি সত্যি আছে, একদম সত্যি বলছি, আসলেই সত্যি বলছি। এবারেও সত্যি বলেছি, অর্থাৎ আমি সব সত্যি বলেছি। আমার মাথা ঘুরছে, আর সত্যি বলবেন না? আচ্ছা,
সত্যি করে বলছি, আর সত্যি বলবো না, তবে এমন সত্যি বলবো যেন তোমার মাথা ঘোরায়। ইসমা কথা থামিয়ে মুখ বন্ধ করে আছে। মেজর যে কথা এমন পেঁচাতে পারে ইসমার জানাই ছিল না। এই লোক যে কেমন তা সামনে থেকে আস্তে আস্তে বোঝা যাবে। আমি জানিয়ে আসলে তুমি সজাগ থাকতে। তুমি ঘুমিয়ে গেলে তখন অন্যরকম সৌন্দর্য ভর করে মিসেস মেজর খন্দকারের উপর। ইউনিক একটা নাম দিয়েছ, মেজর খন্দকার। আমি নামাজ পড়তে পারিনি, নামাজ পড়ে নেই। 1:30টার উপরে বাজে। মেজর তাকবীর বেঁধে নামাজে দাঁড়িয়ে গেছে। ইসমা পলকহীন দৃষ্টিতে নামাজে দণ্ডায়মান স্বামীকে দেখছে। নামাজ শেষ করেই আরেক দফা চুমুর বর্ষণ নামিয়ে দিল খাতুনের মুখে। নামাজ শেষ করেই কেউ এমন করে? নামাজ পড়লে মনে শান্তি থাকে, তুমি হলে আর এক শান্তি। আমার আল্লাহ আমাকে অঢেল প্রশান্তি দিয়েছেন। এই অর্নামেন্টসগুলো কিন্তু অনেক ভালো, দেখতেও সুন্দর, আবার পরতেও আরাম। ইসমা চুড়িগুলো নাড়িয়ে নাড়িয়ে কথাটা বলল। মেজর আরও কিছু অর্নামেন্টস প্যাকেট থেকে বের করতে করতে বলল, এগুলো কেলে দিয়ে তৈরি, তাই সফট। একজন অফিসারের বোন এগুলো বানিয়ে সেল করে। আমাকে সে দেখিয়েছে তার বোনের প্রতিভা, পছন্দ হয়ে যায়, তাই তোমার জন্য 3 ডিজাইনের কেলের তৈরি অর্নামেন্টস নিয়ে এসেছি। আরও বানাতে বলেছি মা, খালামণি, শাশুড়ি, বোনদের জন্য। এলিসা, এনিফার জন্য ছোট সাইজের অর্ডার করেছি। অফিসার আমার কথা শুনে হাসছিল। কেন? ওই যে মা, খালামণি, শাশুড়ি সবার জন্য বলেছি, তাই। ইসমা বড় প্লেটে খাবার এনে সেন্টার টেবিলে রাখলো। মেজর আরেকবার পূর্ণ দৃষ্টি মেলে ধরল খাতুনের দিকে। শাড়ির আঁচলের শেষ অংশ ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। কুচিগুলো কি সুন্দর মাধুর্য বজায় রেখে পড়ে আছে। এই খাতুন, হুম। সূর্যমুখী ফুলের চুড়ি, আংটি, কানের দুল, গলার মালা সব মিলিয়ে মনে হচ্ছে তুমি শত শত হলুদ রঙের সূর্যমুখী ফুলের মাঝে দাঁড়িয়ে আছো, আর সূর্য ঠিক তোমার মাথার উপরে। পুষ্পরাজের হলুদ রং আমার সূর্যের নরম রোদ তোমার কোমলতা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এমনভাবে বলছেন যেন আমি সূর্যমুখী ফুলের বাগানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, দাঁড়িয়ে আছো আমার কল্পনায়। তোমাকে এই রূপে কল্পনায় দাঁড় করিয়েছি। প্রথম লোকমা স্ত্রীর মুখে উঠিয়ে পরের লোকমা নিজের মুখে দিচ্ছে। ইসমা খেতে খেতে বলল, দরজা কে খুলেছে? কাকু খুলেছে। আমি এসেছি আর কেউ জানে না, সকালে সবাই জানবে। তুমি না খেয়ে কেন ঘুমিয়েছ? নামাজ পড়ে হঠাৎ চোখ লেগে গিয়েছিল, সবাই খাওয়ার জন্য ডেকেছে। আমি বলেছি ঘুম থেকে উঠে তারপর খাবো। শাশুড়ি মা কোথায়? মা একরামকে নিয়ে মামার বাড়িতে গিয়েছে। কিছু নকশি কাঁথা সেলাই করেছিলাম, আমি আর মা মিলে সেগুলো আনতে গেছে। আজ বিকালে রওনা দিয়েছে। আমি পরশুদিন তাদেরকে নিয়ে আসব। ইসমা দূরে দূরে বুকে প্রশ্ন করল, আমার কোলে কোনো সন্তান না আসলে আপনি কখনো কষ্ট পাবেন না? আপনি সব সময় থাকবেন তো আমার পাশে? ইসমার ঠোঁট কাঁপছে, বুক কাঁপছে, না জানি মেজর কি বলে। মেজর বড় এক লোকমা ইসমার মুখে ঢুকিয়ে দিয়েছে। ইসমার গাল ফুলে উঠেছে এত বড় লোকমায়। ফোলা ফোলা গাল নিয়ে নিষ্পাপ চোখে ইসমা তাকিয়ে আছে। ইসমাকে হতভম্ব বানাতে মেজর আরও এক লোকমা উঠিয়ে দিল তার মুখে। ইসমার সাথে সাথে মুখে সব ভাত প্লেটে ফেলে বড় বড় শ্বাস নিতে লাগলো। ওসামা হাসছে বউয়ের এমন লড়া দশা দেখে। ইসমা মুখ থেকে যেই ভাত প্লেটে ফেলেছে সেগুলোই হাসি মুখে ওসামা খন্দকার মুখে পড়েছে। এগুলো তো আমার মুখের ভাত, আপনি? তো কি হয়েছে? মেজরের ভাবলেশীন কণ্ঠ, আপনি কি করলেন এটা? এত ভাত কেউ দেয়? এইসব প্রশ্ন কেউ করে? নিশ্চয় লামিয়ার প্রেগন্যান্সির খবর শুনে মাথায় এইসব এসেছে। শুধু আজ না, সব সময় এমন চিন্তা ঘিরে থাকে। তীক্ষ্ণ গভীর কণ্ঠে মেজর খন্দকার বলল, তুমি কি আমাকে মুনাফিক ভাবো? না না, এসব কেন ভাববো? যে ওয়াদা করে ভঙ্গ করে সে হলো মুনাফিক। বিয়ের 2 দিন পর তোমাকে বলেছিলাম আমি সব সময় তোমার সাথে আছি। তোমার গর্ভ পূর্ণ থাকুক,
বা শূন্য থাকুক, এটা আমার ওয়াদা, অঙ্গীকার। আর এই 5 মাসে যেই ছটফট করেছি তা যদি দেখতে, ভুলেও এই কথা বলতে না। আমার প্রকৃত সুখ তোমার মাঝে। তুমি বন্ধা হও, নিঃসন্তান হও, আমার কোনো সমস্যা নেই। দরকার হলে কোনো বেবি দত্তক আনব। তারপরেও তোমাকে আমি এই দুনিয়া ওই দুনিয়া কোথাও ছাড়ছি না। শুধু শুধু তোমাকে বকা বলি না, উল্টোপাল্টা চিন্তা করো ভেবে আমাকে নিয়েও তো ভাবতে পারো। নাকি আমি কালো মানিক দেখে তোমার ভালো লাগে না? ইসমা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি করছে। এভাবে হাসে আর কি হলো? আপনার ভঙ্গিমা পুরো বাচ্চাদের মতো ছিল। মনে হচ্ছে অভিযোগ করছেন। মেজর খন্দকার, আপনি আমার কালো হিরো। হিরো আবার কালো হয় নাকি? হুম, অবশ্যই। মেজর খন্দকার হলো ইসমা খাতুনের রিয়েল ব্ল্যাক হিরো। মৃদু বাতাসে বারান্দার পর্দা উঠছে। নিস্তব্ধ নীরব রজনী। এই রুমের বারান্দায় কোনো ফুল গাছ নেই। 2-3টা ফুলের চারা থাকলেও হয়তো ফুলের সৌরভ আসতো রুমের ভেতরে। রাস্তায় একটা কুকুর ঘে ঘো করে ডাকছে। ইসমা স্বামীর হাতে খেয়ে এখনো আগের জায়গায় বসে আছে। মেজর খন্দকার রান্নাঘরে প্লেট রেখে হাত ধুয়ে আবার পূর্বের কাজে মনোযোগ দিল। সানফ্লাওয়ার ডিজাইনের অর্নামেন্টস খুলে রেখে দিয়েছে। আবার পরানো শুরু করেছে কাঠগোলাপের অর্নামেন্টস। ক্লে দিয়ে এমনভাবে ডিজাইন করা যেন জীবন্ত মনে হচ্ছে কাঠগোলাপের পাপড়িগুলো। মুখে দারুণ হাসি ঝুলিয়ে আবার কতগুলো ছবি তুলে নিল ওসামা খন্দকার। আপনি বিরক্ত হচ্ছেন না? কি নিয়ে বিরক্ত হব? এই যে এক জোড়া খুলে আরেক জোড়া পরিয়ে দিচ্ছেন। না, বিরক্ত হইনি। এত দূর থেকে জার্নি করে এসেছেন, একটু রেস্ট করুন। তোমাকে দেখেই জার্নির অলসতা কেটে গিয়েছে। তোমার জন্য একটা শাড়ি এনেছি। একটা নীল রঙের জর্জেট ভারী শাড়ি বের করলো শপিং ব্যাগ থেকে। নীল কালার ফেরিক্সের উপর গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে। সুতার ফাঁকে ফাঁকে ছোট ছোট শ্যাটান বসানো। নীল আর গোল্ডেনের দারুণ সুন্দর কম্বিনেশন। আঁচল আর বডি পার্টে গার্জিয়াস কাজ করা। ওই দিন তোমাকে নীল রঙে দেখে মনে গেঁথে গিয়েছে। বাসায় না এসে প্রথমে গিয়েছি শপিং মলে। কত কত শাড়ি দেখলাম, একটাও পছন্দ হয়নি। এদিকে মলও বন্ধ করার সময় হয়ে গেছে। তারপর শেষ পর্যায়ে ঘুরতে ঘুরতে চোখ পড়ল এইটার উপর। সূর্যমুখী আর কাঠগোলাপের সাথে নীল অপরাজিতার অর্নামেন্টস নিয়েছি। এই শাড়ি যেদিন পরবে সেদিন নীল অপরাজিতার ডিজাইনের অর্নামেন্টস পরবে। জানো, অনেকেই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। কেন? ইউনিফর্মের কারণে সবাই আমার প্রফেশন কোন লাইনের তা বুঝে ফেলে। শপিং মলে যখন এদিক থেকে ওদিক ঘুরছিলাম মন মতো একটা শাড়ির জন্য, তখন খেয়াল করি অনেকেই কেমন করে দেখছিল আমাকে। হয়তো ভাবছিল এই পাগল কোথা থেকে এসেছে। পাগল কেন ভাববে? 2 ঘন্টা মলে কাটিয়েছি। কয়টা জিনিস কিনেছি, মাত্র একটা শাড়ি। স্টাফদের মাথা খেয়েছি। স্টাফদের মাথা কিভাবে খেয়েছেন? বারবার বিভিন্ন কোয়ালিটির ফেরিক্স বের করে ওদেরকে বোনাস দিয়েছি। আমার পিছনে সময় দিয়েছে। যদিও ওদের কাজই হলো ক্রেতাদেরকে সময় দেওয়া, কিন্তু আমি তো শেষ টাইমে ওদেরকে চালিয়েছি। রাত এখন 2টার ঘরে। ব্যালকনির দরজা লাগিয়ে মেজর খাটে বসে হাত রাখলো প্রিয়তমার গালে। কাটা দাগে আলতো হাত বুলিয়ে কোমল গলায় জানতে চাইলো, এখানে যখন আঘাত করেছে তখন খুব ব্যথা লেগেছে, তাই না? না, আমি এর আগেই জ্ঞান হারিয়ে ফেলি। শরীর দুর্বল ছিল। আচানক চুলের মুঠিতে টান দিয়ে মাটিতে ফেলে দেওয়ার পরেই দুনিয়া অন্ধকার হয়ে আসে। মেজর ঠোঁট চেপে ধরল নরম গালের কাটা দাগে। ইসমা মেজরের কাটিং করা ছোট ছোট চুলে হাত বুলিয়ে মিষ্টি হেসে বলল, আগে আয়নার সামনে দাঁড়ালে এই দাগের দিকে অসহায় হয়ে চেয়ে থাকতাম। আমার না খুব খারাপ লাগতো নিজের মুখে এত বড় স্পট দেখে। কিন্তু এখন আয়নার সামনে দাঁড়ালে আপনার কথা মনে হয়। আপনার চোখে দেখেছি কিছু একটা। কি দেখছো কিউট লেডি? আপনি এই দাগে চুমু দেন ভালোবাসা দিয়ে,
স্নিগ্ধ অনুভূতি নিয়ে। আমার বোকা খাতুন দেখি ভালোই বোঝে। বোকারাও ঘর চেনে, সংসার চেনে, স্বামী চেনে। আমি বোকা নই, যদিও শুধু আপনার কাছেই বোকা। বন্ধা, বাজা, অক্ষম, অলক্ষী এসব কথা শুনতে শুনতে আমার ভেতরে বড্ড নড়বড়ে হয়ে গিয়েছিল আত্মবিশ্বাসের খুঁটি। চুপচাপ হয়ে শুধু মানুষের কটাক্ষ আর মন্দ কথা গিলে ফেলতাম। বসন্ত হয়ে ধরা দিলেন আপনি, মেজর খন্দকার। এই বসন্তের হাওয়া গা ভাসিয়ে দিয়েছে। ওসামার খাড়া নাকে একটা চুমু দিয়ে খিলখিল করে হাসছে ইসমা। রুমের চারপাশটা মুখরিত হলো সেই হাসিতে। ইসমা ড্রয়ারের ওপর থেকে বেলি ফুলের গাজরা তুলে নিয়ে মেজরের হাতে পরাতে লাগলো। এইগুলো তোমার হাতেই মানায়, আমার হাতে না। আপনার হাতেও মানিয়েছে। আচ্ছা, প্রথম প্রথম আমার গালের মধ্যে আড়াআড়ি দাগে আপনার মনে হয়নি দেখতে খারাপ লাগছে? খারাপ লাগেনি, ভালোও লাগেনি, শুধু মনে হয়েছে বিউটি স্পট। এবার বাকিটা তুমি ধারণা করে নাও, ইটস বিউটি স্পট। বেশি ব্যথা পেয়েছি পেটে লাথি খেয়ে। সুমি আর তার মায়ের মিথ্যে কথা শুনে সে আমাকে প্রথম আঘাত করেছে পেটে। মনে হয়েছিল পেট ছিঁড়ে গেছে, এতটা যন্ত্রণায় ছটফট করেছি। মেজর কপালে আঙুল ঘষতে লাগলো। ইসমা লোমহর্ষক পূর্বের ঘটনার একটু বর্ণনা করেছে। মেজরের বুকে হাঁসফাঁস করছে, কষ্ট হচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে। তার খাতুন কত যাতনা পেয়েছে রাহাতের অধীনে। মানসিক যন্ত্রণার সাথে শারীরিক যন্ত্রণাও ছিল। শক্ত দুই হাতে ইসমা খাতুনকে বক্ষে আগলে নিল, মাথায় চুমু দিয়ে ফিসফিস করে বলল, ওই জানোয়ারের বাড়িতে কেন পড়েছিলে? আপনি তো আমাদের মামির অবস্থা ভালো করেই জানেন। কুলাঙ্গার বাবা আমার খবর নিত না, এক পয়সাও তার কাছ থেকে পাইনি। আমি পারিবারিক সাপোর্ট পাইনি, তাই তারা আরও সুযোগ পেয়েছে। আমার বাবা থাকলে, ক্ষমতা থাকলে আত্মসম্মান বিকিয়ে পড়ে থাকতাম না। যেদিন দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হয়েছে, বিয়ে ঠিক করেছে, সেই দিনই চলে আসতাম। নিজের মতো শাক পাতা খেয়ে থেকেছি। এরপরও ওদের সহ্য হয়নি আমাকে। লাথি, কিল, ঘুষি, চুলের টানা, মাটিতে ফেলে দেওয়া, এই সব। ইসমার কণ্ঠরোধ হয়ে আসছে। ওসামা খন্দকার স্ত্রীর মাথায় একবার হাত বুলিয়ে দিচ্ছে, আরেকবার চুমু এঁকে দিচ্ছে। শরীরের আঘাতগুলো সবাই দেখেছে, কিন্তু মনের আঘাত গুটি কয়েক লোক ছাড়া কেউ উপলব্ধি করেনি। সুমি ইচ্ছে করে প্রতি সকালে ভেজা চুল আমার চোখে ধরা দিয়েছে। এর মাধ্যমে সুমি তুচ্ছ তাচ্ছিল্য করত আমার সমস্ত কায়া জুড়ে। সময়গুলো যেন নরক যন্ত্রণার মতো ছিল। স্বামী আমার, ঘর আমার, কিন্তু কিছু থেকেও যে নেই। এই কষ্ট যে থাকে সেই বুঝবে। সুমি অন্তঃসত্ত্বা হওয়ায় আমার অবহেলা, যাতনা বেড়ে যাওয়া ব্যাপক হারে। নিজের অবস্থান বুঝেও মাটি কামড়ে পড়েছিলাম। বন্ধা, বাজা এই শব্দ দুইটা অন্তর আত্মা পর্যন্ত ছিঁড়ে ফেলতো। জানেন ওরা কি করেছে? মেজর রুষ্ট গলায় রবটের স্বরে বলল, আর কি করেছে? ইসমার দুই চোখ থেকে অনবরত পানি পড়ছে, হেঁচকি উঠে গেছে। ঘরে শুধু মেজরের জেদি নিঃশ্বাসের ফোঁস শব্দ আর ইসমার ফোপানের আওয়াজ। দলা পাকিয়ে ওঠা কান্না দমন করে ইসমা বলছে, রাইহান জন্ম হওয়ার 1 ঘন্টার পরে আমি ভয়ে ভয়ে কোলে নিতে চেয়েছি। ভয় ছিল হয়তো অলক্ষী, অপয়া বলবে, কিন্তু তার চেয়েও বেশি হিংস্রতা দেখিয়েছে। এইভাবে 2 হাত পেতেছিলাম নরম তুলতুলে ছানাটাকে কোলে নিতে। ওরা দেয়নি আমার হাতে। যেভাবে হাত পেতেছিলাম নেওয়ার জন্য, সেভাবেই অপমানে হাত গুটিয়ে নিয়েছি। আমার মনে কোনো কূটনীতি ছিল না ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ শিশুর প্রতি, কিন্তু একটুখানি বুকে জড়িয়ে রাখতে খুব ইচ্ছে করছিল। এটা কি আমার অন্যায়? আমার বাচ্চা হয়নি তাই বলে কি অন্য কারোর বাচ্চা কোলেও নিতে পারবো না? ওই দিন সত্যি মনে হয়েছিল আমি বন্ধা, আর বন্ধা নারীদের কোনো শখ আহ্লাদ থাকতে নেই। কারো বাচ্চা
কোলে নিতে নেই। খোলা জানালা দিয়ে শীতল বাতাস ধেয়ে আসছে। চাঁদের আলো বিছানায় পড়ে আছে। সেই আলোতে জড়িয়ে থাকা এক যুগলের ছায়া ভাসছে, যারা একজন আরেকজনকে শক্ত করে ধরে আছে। মেজরের হাতে বেঁধে রাখা গাজরা থেকে বেলি ফুলের সুবাস মৌ মৌ করছে অন্ধকার ঘর জুড়ে। সকালে এমরানকে নিয়ে ওসামা খন্দকার রওনা দিয়েছে ইসমার মামার বাড়িতে তাহিয়া খাতুন আর একরামকে আনতে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে গেছে। দুপুরের খাওয়া দাওয়া করে ঢাকার পথে রওনা দিতে দিতে বিকাল হয়ে গেছে। পৌরসভার বাজারে ওসামা খন্দকার গাড়ি এক সাইডে থামিয়েছে। এই বাজারে 2-3 গ্রামের মানুষ দৈনন্দিন বাজার করে। ফোন বের করে মাজেদার কাছে কল করলো। খালামণি, ওরা আসছে না কেন? বাবা একটু দাঁড়া, 5-6 মিনিটের মধ্যে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, রাসেলের এক্সাম শেষ হলে ঢাকায় চলে যাবে। আচ্ছা বাবা, যাবো। কথা শেষ করে বাজারে ঘুরে ঘুরে ভাজামুড়ি আর নিমকি কিনে নিল। ইসমা বলে দিয়েছে বাজার থেকে এগুলো কিনে নিয়ে আসতে। এর মাঝে মাজেদা খানমের ছেলে মেয়ে রাসেল আর সাদিয়া এসেছে। সাদিয়া খালার বাড়ি বেড়াতে যাবে, তাই রাসেল এগিয়ে দিয়েছে মেজরের গাড়ি পর্যন্ত। রাসেল ওসামাকে চোখের ইশারায় কচকানো শার্ট আর লুঙ্গি পরা এক লোককে দেখালো। মেজর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো, তারপর হিসিয়ে বলল, হি ইজ মিস্টার রাহাত, আই অ্যাম রাইট? রাসেল ওপর নিচে মাথা নাড়ালো। ওসামা খন্দকার গাম্ভীর্যপূর্ণ পা ফেলে গাড়ির ড্যাশবোর্ডে থেকে মোবাইল নিয়ে রাহাতের দিকে এগিয়ে গেল। রাহাতের সাথে জরিনাও রয়েছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? তুমি কেডাই? আমার ছোট খালামনের বাড়ি আপনার বাড়ির পিছনে। মানজিয়ার বইনের পোলা তুমি? হ্যাঁ। রাহাত আর জরিনা তবদা খেয়ে তাকিয়ে আছে। আর্মি কাটিং করা ছোট ছোট চুল, দীর্ঘকায় লম্বাটে দেহ, চওড়া দেহের অধিকারী মেজরের দিকে। তাদের মা ছেলের দৃষ্টি দেখে মেজরের ঠোঁটে অদ্ভুত হাসি খেলে গেল। মালিহা খানম ফোন করে জিজ্ঞেস করলেন, বাবা তোরা রওনা দিয়েছিস? ওসামা ইচ্ছা করে স্পিকার বাড়িয়ে মায়ের সাথে কথা বলছে। মা, তোমার বৌমা কি করে? নামাজ পড়ে তুলিয়া টুসির সাথে ছাদে গেল মাত্র। সন্ধ্যার পর ইসমা সবজি দিয়ে পাকোড়া বানাবে। মানজিয়া সবজিগুলো কেটে গুছিয়ে দিচ্ছে। আচ্ছা মা, একটা বলি? বল বাবা। ইসমা যদি সত্যি বাচ্চা গর্ভে ধারণে অক্ষম হয়, তুমি কি ভবিষ্যতে ইসমার উপর অসন্তুষ্ট হয়ে খ্যান খ্যান করবে? ওপাশ থেকে মালিহা খানমের কর্কশ কথা ভেসে আসলো। আসমান, এসব কেমন ধরনের কথা? তোমার মতো ব্যক্তিত্ববান ছেলের কাছ থেকে এমন কথা কাশ্মীর গেল ভাবতে পারেনি। বাচ্চা হলে হবে, না হলে নাই। এখানে ইসমার দোষ কোথায়? একটা বেবি তোমাদেরকে দত্তক এনে দিব, তারপরও এমন অনৈতিক কথা যেন আর কখনোই তোমার মুখ থেকে না বের হয়। মালিহা খানম কখনো কারো সাথে এভাবে কথা বলে না। ছেলের মুখ থেকে এরূপ কথা শুনেই মেজাজ বিগড়ে গেছে। মা, আমি তোমার কথা জানতে চেয়েছি। আসমান, আমি আর একটা কথাও শুনতে চাই না। ইসমার মা হয়তো সাথেই আছে। ছি ছি ছি, আপা শুনলে কি কষ্টই না পাবে। তোর বাবা আরও আগে আমাকে সাবধান করে দিয়েছে যেন এই ব্যাপারে কখনো বাড়িতে একটি শব্দ উল্লেখ না করি। খন্দকার পরিবারে আল্লাহর রহমত থাকলে সন্তান আসবে ইনশাল্লাহ, আর না আসলে দত্তক আনা হবে, এতেই আমাদের চলবে। আমার মা আর কিছু বলতে হবে না, যাকে শোনানোর তাকে শুনিয়ে দিয়েছি। বাড়িতে এসে তোমাকে গুনে গুনে 10টা চুমা দিব মা, জননী। আমার কালো মানিকের অপেক্ষায় আছি। জরিনা করুণ চোখে চেয়ে আছে মাটির দিকে। ইসমাকে শুরু থেকে শেষ পর্যন্ত বেশি কথা শুনিয়েছে জরিনা। মিথ্যা কথা বানিয়ে রাহাতকে দিয়ে মারও খাইয়েছে। বোনের মেয়েকে রাহাতের সাথে বিয়ে করানোর জন্য কত ছলচাতুরি করলো। আর এখন ইসমা কি ভালো শাশুড়ি পেয়েছে, হয়তো মায়ের মতো স্নেহ করে। জরিনার অনুশোচনা পাহাড় সম। জরিনা মেজরের রুক্ষ চাহনি দেখে কেটে পড়েছে। এখন রাহাত আর মেজর মুখোমুখি। রাহাত নীরব নিশ্চুপ বাখিন, আর মেজরের চোখে খেলছে ইসমার কান্নামাখা চোখ আর যাতনায় ঘেরা কথাগুলো। রাহাত সাহেব, বলুন। আপনাকে বলেছিলাম আমার সুখের বেলায় আরোহণকালে কেউ জলোচ্ছ্বাস তৈরি করতে আসলে তার নিঃশ্বাসে অজগরের থাবা দিব। এই হুমকি আপনার ভয় পাওয়ার জন্য যথেষ্ট ছিল না?
রাহাত ভয়ের তো ঢোক গেল। ইগল দৃষ্টি মেজরের, সেই দৃষ্টিতে খবর ঝংকার। মেজর ধীরে ধীরে হাত উঠিয়ে কান চুলকে কাঙ্ক্ষিত নম্বরে ডায়াল করলো। মেজরের হাত উঠানো দেখে রাহাত ভীত বনে গেছে, ভেবেছে হয়তো কপালে ঘুষি জুটবে। মেজরের চোখে মুখে প্রফুল্লতা। এবারেও স্পিকার বাড়িয়ে দিয়েছে। এক নারী কণ্ঠ সালাম দিল। সালাম আদান প্রদানের পর ওসামা খন্দকার প্রথম প্রশ্ন করল, চুল শুকিয়েছে? দুপুরে গোসল করিনি তো। মাঝরাতে হেয়ার ড্রায়ার দিয়ে তোমার চুল শুকিয়ে দিয়েছিলাম, তখন হালকা শীতে কুকড়ে যাচ্ছিলে বারবার, হঠাৎ তা মনে পড়ে গেল। হঠাৎ কেন এই কথা মনে পড়ল মেজর খন্দকার? তখন তোমাকে সোহাগী মনে হয়েছে। খিলখিল করে হেসে ইসমা বলল, আমি সোহাগী? আপনার সোহাগী? তোমার ভিজা চুলে মাদকতা আছে, তা তুমি জানো। না না, এখন জানলাম। তোমার ঘুম হচ্ছে না ঠিক মতো ময়না পাখি। আমি আসতে আসতে এক দফা ঘুমিয়ে নিবে, রাতে বের হব তোমাকে নিয়ে। কোথায় যাবেন? যেখানে যেতে চাও। এই ইসমা, জান প্রাণ। আবারও ইসমার খিলখিল হাসি শোনা যাচ্ছে। এভাবে হাসে না রে পোড়ানের পাখি, আমার সামনে হাসবে। আপনি এমন কেন? দূরে থাকলে হাসতে দেন না। দূর থেকে তোমার হাসি দেখলে দহন বেড়ে যায়, এটা তো তোমাকে বলেছি। আসলে কতক্ষণ লাগবে এই সময়ে আপনার দহন বেড়ে যাবে? হ্যাঁ বারে, তুমি বুঝবে না। দহনে শুধু আমি পড়ি না, আরও একজন পড়ে। আমি তোমার প্রেমের দহনে পড়ি, আর আরেকজন, সে হলো অনুতাপুরের দহন পড়ে। আমাকে মিস করছো না জাদু পাখি? হাসতে হাসতে ইসমার যান যায় যায় অবস্থা। মেজরের কথার লাগাম কোন দিকে ছুটছে ইসমা বুঝতে পারছে না। তবে জান পাখি, জাদু, ময়না এসব শুনে একটু বেশি হাসি পাচ্ছে। ইসমা তো আর জানে না মেজর ইচ্ছা করে রাহাতকে শুনিয়ে শুনিয়ে এগুলো বলছে। এত সুন্দর করে হাসো কেন তুমি? সব সময় তো এভাবেই হাসি, কেউ তো এমন করে বলেনি। কেউ আপনার মতো ছিল না তো, তাই এভাবে আমাকে খুশি রাখেনি। আপনি আমার হয়েছেন, আমার হাসিতে মেতেছেন, তাই আপনার চোখে আমার হাসি এত ভালো লাগে। আমার রিয়েল ব্ল্যাক হিরো। আমি এই 5 মাসে তখন প্রশান্তি নিয়ে হেসেছি যখন আপনার সাথে কথা বলেছি। এই 2 দিন যতবার হেসেছি ততবারই আমার হাসিতে আপনার সুখের তৃপ্তি দেখেছি। কতটা সুখ লাগে তা কী করে বোঝাই। আপনার স্পর্শে, আপনার ছোঁয়ায়, আপনার ভালোবাসায় আমি হারিয়ে যাই উড়ন্ত পাখির খোলা আকাশে। যেই পাখিকে খাঁচা থেকে মুক্ত করা হয়েছে অনেক দিন বন্দি রাখার পর। মেজর খন্দকার। এই ইসমা খাতুন, আমার জানেমান, আমার লক্ষ্মীটি, আমার স্নিগ্ধময়ী, তুমি বড্ড আদরণী আর পাষাণী। পাষাণে কি করে হলাম মহাশয়? হুম। পাষাণ মনের মেয়েরা স্বামীকে এভাবে বশ করে, তুমি আমাকে বশ করেছ, তাই পাষাণী তুমি। ড্যাপ ড্যাপ করে তাকিয়ে চাঁদনি আলোয় মুখে মেখে আমাকে বশ করেছ। তুমি ঘুমিয়ে থেকেও আমাকে বশে রাখো, মন্ত্র মুখে মেখে তারপর ঘুমাও, যার কারণে আমি ঘুমাতে পারি না। মন্ত্রগুলো আমার চোখের পাতা খুলে রাখে। আজকে কয়টা চুমা দিবে ডার্লিং? মেজরের মাথায় সারাদিন এগুলোই ঘুরে বুঝি।